ভিডিও উঠতেছে, হ্যাঁ ভিডিও স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রবাসী হিসাব বিজ্ঞান বিভাগ, 7 কলেজের জন্য আমাদের প্রাইভেট বেস শুরু হচ্ছে। প্রথমে শুরু করতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায় থেকে শুরু করি। কস্টশিট যে অধ্যায়টা বেসিক্যালি, হ্যাঁ কস্টশিটের অধ্যায়। কস্টশিটের মধ্যে ফরম্যাট কি, কস্টশিটের ফরম্যাট কি তোমরা পারো? আচ্ছা, কস্টশিটের জন্য প্রথমবারে যে করতে হবে তোমাদের বেসিক ফরম্যাটটা আগে দিই। ডিটেইল বা ডেসক্রিপশন। প্রথমে লিখতে হবে কি বিগিনিং র মেটেরিয়াল। বেসিক্যালি একটা পণ্যের অবস্থান কয়টা থাকে? 3টা অবস্থান নিজেকে আলোচনা হবে। প্রথমটা হচ্ছে একদম প্রাইমারি স্টেপটাকে বলা বিগিনিং র মেটেরিয়াল। আর একটা হচ্ছে ব্যবহার উপযোগী না কিন্তু প্রাইমারি স্টেপে নাই, সেটার নাম কি? ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর যেটা ব্যবহার উপযোগী হবে সেটার নাম কি? ফিনিশ গুডস। সেটা ক্লিয়ার? হ্যাঁ, ফিনিশ গুডস। প্রথমবার এটার হেডিং কতগুলো আছে? প্রাইম কস্ট। অ্যান্ড প্রাইম কস্ট আসে কী করি? মেটেরিয়াল ইউজড আর ডিরেক্ট কস্ট। ডিরেক্ট যে লেবার আছে, ডিরেক্ট আদার্স কস্ট আছে, সবগুলো যোগ করলে কী আসবো? প্রাইম কস্ট। প্রাইম কস্টের লাগে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। আর ফ্যাক্টরি ওভারহেড কোনগুলো? যেটি উৎপাদনের সাথে সরাসরি জড়িত না কিন্তু ওই বিষয়গুলো বাদে উৎপাদন করা সম্ভব না। প্রতি ইউনিটের জন্য কী পরিমাণ টাকা গেছে সেটা বের করা সম্ভব না। যেমন ধরো এই একটা বই উৎপাদন করার জন্য কতটুকু কাগজ গেছে বের করা সম্ভব, কিন্তু যে ম্যানেজার এই কোম্পানিতে কাজ করছিল, ওই যে ফ্যাক্টরিতে যারা লেবার আছে, লেবারকে মেনটেন করার জন্য কিন্তু ম্যানেজার রাখছে। ওই ম্যানেজার কোন বইয়ের জন্য কত টাকা পরিশ্রম দিচ্ছে সেটা কি বলা সম্ভব? এমন আছে যে ম্যানেজার আসেই নাই, উৎপাদন হয়ে গেছে, এমনও কিন্তু হয়েছে। অনেক সময় কোনো একটা বইয়ের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়েছে, ওই সুপারভাইজারকে কী করছে? সরাসরি বইয়ের প্রবলেমটা সলভ করছে। তো এটা কি বের করা সম্ভব যে কোন বইয়ের জন্য ম্যানেজার কতটুকু পরিশ্রম করছে? এটা কি বের করা সম্ভব? আর লেবারদের কি কাগজ কতটুকু লাগছে বের করা সম্ভব। একটা বই তৈরি করতে কতক্ষণ সময় দিতে হবে এটা কিন্তু ফিক্স করা। অনেক সময় তো আমরা বেতন মজুরি তো করে আসছি যে এত একক উৎপাদন করলে এত টাকা মজুরি, বেশি করলে বেশি, কম করলে কম, আদর্শ মানের নিচে উর্ধে, এগুলো করছি না। তো প্রত্যক্ষ ব্যয়টা হচ্ছে যেটা প্রত্যেক ইউনিটের জন্য বের করা সম্ভব, সেটা হচ্ছে পরোক্ষ ডিরেক্ট কস্ট। আর ওভারহেড কোনগুলো? ফ্যাক্টরি ওভারহেড কোনগুলো? যেটা উৎপাদনের সাথে জড়িত কিন্তু সরাসরি জড়িত না বা একক প্রতি বের করা সম্ভব না। একজন ম্যানেজার একটা বই উৎপাদনের জন্য সে কতটুকু পরিশ্রম করছে এটা কিন্তু বের করা সম্ভব না, কিন্তু এই কতটুকু কাগজ লাগছে বের করা সম্ভব। কতটুকু এই যে লেবার যে পরিশ্রম করছে, ডাইরেক্ট যে কাজ করছে, তারা কত টাকা দিতে হয়েছে বলা হয়েছে। আপনি প্রতি বইয়ে 5 টাকা করে পাবেন, উৎপাদন করে যান, তাহলে বের করা সম্ভব। কিন্তু ম্যানেজার কিন্তু 5টা বইয়ের জন্য কন্ট্রাক্ট না, তার বেতনটা কিন্তু মাসিক। আপনি উৎপাদন কাজটা দেখবেন। আর ফ্যাক্টরিতে ভাড়া, কোনো মাসে উৎপাদন বেশি, কোনো মাসে উৎপাদন কম বেশি হতেই পারে, কিন্তু ভাড়া কি বাড়িওয়ালা কম মানবে? ভাড়া কিন্তু সেম ভাড়াই দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে বিগিনিং র মেটেরিয়াল, একটা পণ্যের উৎপাদন অবস্থান থেকে কয়টা? 3টা। এই যে বেঞ্চটার অবস্থান 3টা ছিল না? কেমনে বলো তো, কী কী অবস্থান আছে? প্রথমে তৈরির সময় তো গাছ ছিল, এটা একটা গাছটারে কাটটা এই সমিলে কী করছে? সাইজ করছে। সাইজ করার পরে কি উৎপাদনের প্রক্রিয়া হয়ে গেছে? প্রাইমারি স্টেপে কিন্তু সে আর নাই, গাছ কাটা হয়েছে, তক্তা করা হয়ে গেছে, বাস এখন সে প্রক্রিয়াধীন চলতেছে। প্রক্রিয়াধীন চলার পরে আগে করছে, তারপর মিস্ত্রি আবার এটা ফিনিশিং দিছে। প্যারেক দেওয়ার পরেও তো মোটামুটি ব্যবহার উপযোগী, কিন্তু এটা পরিপূর্ণ না। ব্যবহার উপযোগী একদম বার্নিশ টার্নিশ করে যখন করা হয়ে গেছে, ফাইনালি এর ব্যবহার উপযোগী হয়ে গেছে। এখন তো আগের অবস্থানে নাই, মাঝের অবস্থানে নাই, প্রথম অবস্থানে। একটা পণ্যে 3টা অবস্থান, এই 3টা অবস্থান নিয়ে এই জায়গায় আলোচনা হবে। প্রথমবারে এটা 3 নম্বর অবস্থান। হ্যাঁ, 3 নম্বরে চলে আসছে। ব্যবহার উপযোগী মানে 3 নম্বরে চলে আসছে, ফিনিশ গুডস। তাহলে বিগিনিং র মেটেরিয়াল, ম্যাটেরিয়াল ইউজ লাগবে আমার। ম্যাটেরিয়াল ইউজ এটা ফার্স্ট কলমে লিখবো, তার সাথে অ্যাড করবো কি? যে পারচেজ করছি, যদি পারচেজ ম্যাটেরিয়াল। পারচেজের পরে কী করো? যে ক্যারিজ ইনওয়ার্ড হয়। ক্যারিজ ইনওয়ার্ড মানে কি? ক্রয় পরিবহন। এই পণ্য কিনে আনার জন্য যদি আমার টাকা লাগে তাহলে সেটাও কিন্তু যোগ করতে হবে। ক্যারিজ ইন বা ইনওয়ার্ড যাই থাকুক, এটা মানে ক্রয় পরিবহন বা ট্রান্সপোর্টেশন ইন। এটার নাম হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর ইউজ। এই পরিমাণ পণ্য আমি ব্যবহার করার জন্য প্রস্তুত। এটা একটা হেডিং দিলে দিতেও পারো। র মেটেরিয়াল অ্যাভেলেবল ইউজ দিয়ে দিই, লেখার আরেকটু বড় করলে ভালো হতো, একটু টাকা। হ্যাঁ, হেডিং একটু দিক সেদিক হয়ে গেছে। এখন লেস করবো কি? আমি ব্যবহার করতে পারি এই পরিমাণ প্রোডাক্ট, কিন্তু করছি কতটুকু? 3000 টাকার তো রয়ে গেল। 20,000 টাকা করার সুযোগ ছিল আমার কাছে, 3000 টাকা রয়ে গেছে। তো করছে কতটুকু? 3000 বাদ দিলে তো বাকিটা পেয়ে যাবো। তাহলে এটা হবে কি? ইন্ডিং র মেটেরিয়াল।
হিন্দি র ম্যাটেরিয়ালস বাদ দেওয়ার পরে এই টাকাটা সরাসরি দিকে না লিখে একটু নিচে লিখবো, কারণ এটা একটা হেডিং আছে, নাম কি? ম্যাটেরিয়াল ইউজড বা কস্ট অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইউজ বা কস্ট অফ ম্যাটেরিয়ালস, এইটা এই বাহিরের টাকাটা। আর একটা সরাসরি লিখলে হয় ডিরেক্ট লেবার অথবা আদার ডিরেক্ট কস্ট। হ্যাঁ, আদার্স ডিরেক্ট কস্ট যদি থাকে সেটি সরাসরি বাইরে চলে আসো, যোগ করো, যোগ করার পরে যে টাকাটা আসলো তার নাম কি? প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে অ্যাড করতে হবে কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড অনেক সময় দেখবে যে একটা দেওয়া আছে, শুধু একটা, অনেক সময় দেখবে অনেকগুলো সমন্বয় দেওয়া আছে। সেটি কী কী আমি বই দেখালেই পাইবা। ইনডাইরেক্ট এনি এক্সপেন্স কি? ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট যে কোনো এক্সপেন্স ফ্যাক্টরি ওভারহেড। কারণ ইনডাইরেক্ট কী থাকে? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল থাকতে পারে, ইনডাইরেক্ট লেবার থাকতে পারে, ইনডাইরেক্ট ওই সাপ্লাইজ থাকতে পারে, যাই থাকুক এনি ইনডাইরেক্ট এক্সপেন্স। সবগুলোর নাম না লিখে শুধু বলে দিচ্ছি এনি ইনডাইরেক্ট। ফ্যাক্টরিতে বাকি যত আর কস্টগুলো আছে সবগুলো না পারে, ইনডাইরেক্ট মানে উৎপাদনের সাথে রিলেটেড যেগুলো, বা ইনডাইরেক্ট যে কোনো থাকলে বুঝে নেবে এটা সরাসরি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। মানে ইনডাইরেক্ট এটা হচ্ছে সরাসরি জড়িত না, কিন্তু উৎপাদনের সাথে জড়িত। এটা ছাড়া উৎপাদন সম্ভব না। কারণ ধরো উৎপাদন মেশিন একটা পর্যায়ে আটকে গেল, আর এই লেবার তো সে এই মেশিন অপারেট করতে পারে, কিন্তু ওই যে কারিগরি কাজ তো সে পারে না, এটা সুপারভাইজারে পারে। এই জায়গায় একটু এদিক সেদিক উৎপাদন তো বন্ধ থাকবে, উৎপাদন কিন্তু করা সম্ভব না যদি এটা সমাধান করে না দিই। তাহলে এনি ইনডাইরেক্ট এক্সপেন্স সেটা কি? আর আসতে পারে ডিপ্রিসিয়েশন, প্লান্টের যে মেশিনারি যে ডিপ্রিসিয়েশন আছে, উৎপাদন প্রক্রিয়া যে মেশিনটা ইউজ করা হয় সেটার অবচয় এই জায়গায় আসবে। উৎপাদন প্রক্রিয়া যে মেশিন যন্ত্রাংশ বা বিল্ডিং হোক তাদের অবচয় এই জায়গায় চলে আসবে। তাহলে ডিপ্রিসিয়েশন অফ অ্যাসেট রিলেটেড টু প্রোডাকশন। হ্যাঁ, উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত যে ইয়ারগুলো আছে এটাই জায়গায় আসবে। এই যে তোমার তো এই জায়গায় এটি তো আছেই, থাকার পরে এই জায়গায় কি লেখলে কি বোঝা যাইব? যাবে, এই জায়গায় একটু আমি দিলাম। এরপরে যদি কি হয়, অনেক সময় কিন্তু সব জিনিস বাঙ্গারি হিসেবে কিছু বিক্রি করে, যে ব্রিক পেলে ইট যেটি নষ্ট হয়ে যায় এটাও কিন্তু বিক্রি করে। আবার যে কোনো জিনিস সবগুলো কিছু তো অস্টেজ আছে, ওই অস্টেজগুলো বিক্রি করে। গার্মেন্টসে কিছু অস্টেজ কাপড় টাপড় আছে, এটি কিন্তু মানুষ কিনে, এটি কিনে বিক্রি করতে লাভ করা যায়, বিজনেস করা যায়। তাহলে ওই অস্টেজগুলো বিক্রি করে যা পাইবা স্ক্র্যাপ ভ্যালুগুলো হয়ে যাবে। স্ক্র্যাপ CRA স্ক্র্যাপ ভ্যালু ভাঙ্গারের হিসাবে বিক্রি করে যা পাওয়া যায় সেটা বাদ দিবা। বাদ দেওয়ার পরে বাইরে যে টাকাটা আসলো তার নাম কি? ফ্যাক্টরি ওভারহেড। মানে ফ্যাক্টরি রিলেটেড যত ব্যয় হইলো সবগুলা যোগ করবা। আবার ওই যে ভাঙ্গারে কিছু জিনিস আছে বিক্রি করে কিছু টাকা পাইছো, সেই টাকাটা বাদ দিবা। কারণ তোমার ব্যয় এসে 40,000, ভাঙ্গারি বিক্রি করেছো পাইছো কত? 5,000 টাকা। তো অ্যাকচুয়াল ব্যয়টা কত? 40,000 তো হয় না, 5,000 রিটার্ন পেয়ে গেল না, 35,000 টাকা। তো ওই প্রাইম কস্টের সাথে এইটা যোগ করলে কি হবে? প্রোডাকশন কস্ট অথবা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। এটার নাম কি? একটা আছে প্রোডাকশন কস্ট অথবা ওয়ার্কস কস্ট। হ্যাঁ, ওয়ার্কস কস্টটা বেশি থাকে। বা ম্যানুফ্যাকচারিং কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এই টাকাটার নাম। তার সাথে যোগ করতে হবে কি? ওই যে বলছিলাম পণ্যের 3টা অবস্থান থাকে, প্রাইমারি স্টেপে নাও, আবার কি প্রাইমারি স্টেপেও নাই। এটাকে কী করে একটু সেটিংয়ে দেওয়া ছিল। তাহলে বিষয় ছিল কি? প্রোডাকশন কস্ট, ওয়ার্কস কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। অ্যাড করবো কারে? ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস থাকতে পারে, ওয়ার্কিং প্রোগ্রেস থাকতে পারে, যা থাকবো তাই লিখবা। বা হ্যাঁ, যে এই দুইটা বেসিক্যালি জেনে রাখো, ওয়ার্কিং প্রসেস বা প্রোগ্রেস। বিগিনিংটা যোগ করব, যোগ করার পরে যে টাকাটা আসবে
তার সাথে আবার কি করব, লেস করব, কি মানে যেটা ইন্ডিং বাইরে থেকে বা ক্লোজিং। মানে অবশিষ্ট অবশিষ্ট মানে সবটুকু তো লাগে নাই, বাঙালি হিসেবে কতগুলো রয়ে গেছে। ধরো ফাইনাল সবগুলো আমার এটু যেতে সব জায়গায় দেখবে কিছু অবশিষ্ট থাকবে, সব জায়গায় ব্রিক পেলে দেখবে যে এক গাঁটি মাটি পড়ে রয়েছে, কয়েক ট্রাক মাটি পড়ে রয়েছে, আবার উৎপাদন শুরু হয়েছে, নতুন করে আবার মাটি আনছে, কাজ করবে। কোনো দোকানদারি একদম ফিনিশ শেষ করে কোনো কাজই একদম শেষ করে করতে পারে না, তাহলে উৎপাদন প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে। কারখানার মানে ফিক্সড কস্টের ব্যাপার আছে, লেবারকে 2 দিন পরে সরাই দিবা, আবার আমরা নতুন করে তাদেরকে অল টাইম কাজে রাখতে হবে, নাহলে তো ফ্যাক্টরি লসের সম্মুখীন হবে। যার জন্য ইন্ডিং ওয়ার্কিং প্রসেস, সেটা কী করতে হবে, লেস করতে হবে। লেস করার পরে যে নাম, তার নাম কি, কস্ট অফ, আগেটা ছিল গুডস ম্যানুফ্যাকচারিং, আর এখন কি হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, ইডি হবে এটা। হ্যাঁ, এটার সাথে এবার কি করতে হবে, ওই যে ফিনিশ গুডস ছিল যেটা, সেটা যোগ করতে হবে। বিগিনিং ফিনিশ গুডস, বিগিনিং ফিনিশ গুডস যোগ করো। যোগ করার পরে লেস করতে হবে কি, ইন্ডিং বা ক্লোজিং ফিনিশ গুডস। যোগ করার পরে যে টাকাটা হইলো তার নাম কি, কস্ট অফ গুডস। শেষ। কস্ট অফ, ধরো আমরা ইন্টারে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করছো না ফার্স্ট ইয়ারে থাকতে অনার্সে, তখন তো যে কস্ট অফ গুডস কি, সেল থেকে বিগিনিং ইনভেন্টরি যোগ করছো, তারপরে পার্সেস যোগ করছো, এই ফ্যাক্টরি না এই লেবার কস্ট যোগ করে, আদার ডিরেক্ট এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন ইন বা কেরিজ ইন ওয়ার্ড যোগ করে, আর ক্লোজিংটা বাদ দিয়ে যে টাকাটা ছিল তার নাম কি ছিল, কস্ট অফ গুডস। এই যে একটু মাত্র আসছে তো ফিনান্সিয়াল স্টেটমেন্টে, এরপরে আবার অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স, ইনকাম, আবার সবগুলো আসছিল না, ওই কাজগুলো এখন হয়নি, মাত্র শুরু, তো বেশি বাকি নাই, হয়ে গেছে, আর 2-1টা আইটেম আছে কস্ট অফ গুডস সোল্ড। বেশি দেখলে ওরা মাথা ঘুরে তো সেজন্য আগে থেকে বললাম। আচ্ছা, কস্ট অফ গুডস এবার কিন্তু শেষের দিকে, সমস্যা নাই। কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্সেস, কমার্শিয়াল বা অপারেটিং এক্সপেন্সেস, ব্যবসায়িক ব্যয়গুলো। ব্যবসায়িক ব্যয় এই জায়গায় অত প্যারা দিবে না, 2-1টা নাম থাকবে শুধু। কমার্শিয়াল এক্সপেন্সেস তো থাকতে পারে, ওভারহেডও কিন্তু থাকতে পারে, যেটা থাকবে সেটা লিখবা। কমার্শিয়াল মানে কারখানা ব্যবসায়িক করো, সেটি আবার উৎপাদনের সাথে জড়িত না, অ্যাডমিনের কাজ, প্রশাসনিক কাজ। একজন তো এসির রুমে বসে ঘুমাইতেছে আর চিন্তা করতেছে কালকে কি প্ল্যান করে, সে তো উৎপাদনের কারখানাতে যাই না, সে কারখানা পরিদর্শনই করে না। কমন একটাই আছে না, কমন যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক কাজ, উৎপাদনের সাথে তারা জড়িত না, উৎপাদন প্রক্রিয়া শেষ। তাদেরকে হিসাব নিকাশের কাজ। এখন ওই যে যারা উৎপাদন করতেছে তাদের নিয়ে প্ল্যান প্রোগ্রাম তারা করে। এর মধ্যে বেশি থাকবে না, সরাসরি হেডিং থাকবে, একটা থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ, তো এটা কি আরেকটা ধাপ? ওইটারই শেষ ধাপ তো না, শেষে এখনও তো আসি নাই, কস্টিট বলতে সবটুকু এখনও শেষ হয়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, প্রশাসনিক ব্যয়। আরেকটা কি, সেলিং অ্যান্ড, উৎপাদন শুধু করলেও তো হবে না, মার্কেটে সেল করতে হবে না, সেলিং অ্যান্ড মার্কেটিং ওভারহেড। আপাতত এরকম অনেক সময় কিন্তু সেলিং ওভারহেড সেপারেট, মার্কেটিং ওভারহেড সেপারেট, অনেক সময় একসাথে থাকবে, যেভাবেই থাকুক। 3টা থাকলে 3টা লিখবা, 2টা থাকলে 2টা, যোগ করে চলে আসবে এদিকে, কারণ অল্পতে শেষ হয়ে যাবে। এই সবটুকুর নাম কি, কস্ট অফ সেলস। আমি যা বিক্রি করতেছি তার জন্য আমার ব্যয় কত টাকা সেটা এবার অ্যাড করতে হবে। কি, 8 টাকাতে কিনে 2 টাকা লাভ করলে বিক্রি করছি কয় টাকা? 8 টাকাতে 2 টাকা 6 টাকা না? ভালো করে কো, 8 টাকাতে কিনছি, 2 টাকা লাভ করছি, বিক্রি করছি কয় টাকা? 10 টাকা। এটা আমি কি করছি, ওই কষ্টের সাথে প্রফিটটা যোগ করছি, এটা এই জায়গায় প্রফিটটা যোগ করে দাও, এই যে হয়ে গেছে। সেলস প্রাইস, এই মোটামুটি সমাপ্তি পর্যন্ত। হ্যাঁ, একটা স্টেপ, বিষয়টা তো ক্লিয়ার না? তাহলে এই আগেরটা একটু দেখায় দিই না, আগেরটা তো আসেই না, না আবার একসাথে আগেরটা বাদ দিয়ে এটা আগে অনেকগুলো কথা কইছি না, আবার রাখা উচিত তো নাকি? জয়েন করা দিব না 2টা ভিডিওটা একসাথে, সমস্যা নেই। পরে আমি এটি গ্রুপে আপলোড দিয়ে দিব। এবার আসতে হবে এই তোমার এটা করার জন্য তো গেলই স্যার গ্রুপ আছে সিম্পল।
মানে প্রত্যেক সাবজেক্টের গ্রুপ খুলবো আর কি, আর কতগুলো খোলা হয়েছে ধরো সাবজেক্টের অভাব নাই, ধরো 25-26টা সাবজেক্ট দাঁড়াইছে টোটাল, আর 26টা গ্রুপ দাঁড়াবে, এখন সবটি একসাথে এখনো খোলা হয়নি, 6-7টা মনে করে হয়েছে। ইন্টারের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আবার প্রাইমারি স্কুলের নিউ, আবার ওই লোক আমার ওই ব্যাংকিং ডিপ্লোমা আছে যে ওর জন্য, মানে গ্রুপের অভাব নেই, অনেকগুলো গ্রুপ আমার এই জন্য একই পড়া বারবার আর পড়াইতে পারবো না। নতুন কেউ আসলে ওরকম এটা পড়ো, এই অঙ্কটা দেখো, এই যে আমি ভিডিও আমি মোবাইল কিনো না আনলে যেটা আমি দিতেছি দেখতে পরে আসো, নাহলে তো অনেক বক বক করতে হবে। একই পড়া আরেকজন আসলো 2 দিন পর আর এইটা আমার পড়াইতে হবে, একই তো পড়া, সেম লেখা আর কত লিখবে, তো লিখতে লিখতে অনেক কাল লিখছি, আর না লিখে এই সিস্টেমটা করতে যাচ্ছে আর কি এখন একটু। এবার আসি তোমাদের টেন্ডার কস্ট, টেন্ডার করছে। আর এই যে প্রফিট বের করার জন্য প্রসেস দুইটা স্যার মনে করো। 3টে স্টেপ, ওটার প্রথম স্টেপটা শেষ হলো। বেসিক্যালি ওইটার মধ্যেই অনেকগুলো স্টেপ আছে। এখন প্রশ্নের মধ্যে চাওয়া ভিন্ন আছে, আর এই 7 কলেজের প্রশ্ন তোমার অবশ্যই লেঞ্জা লাগাই দিবে, লেজ লাগাবে, খালি লেজ মতন লাগাই দিতে থাকবে। একটা সিম্পল দিয়ে করো, ন্যাশনালি একটু দিয়ে 10 নাম্বার দিয়ে দিতে, এই 7 কলেজে একটু দিয়ে 10 পেবে না, পরীক্ষা একটা প্রশ্ন 20 নাম্বার থাকে না, লেজ দিবি, নাহলে কেমনে হয়। এই জন্য এই যে প্রফিট বের করার জন্য যদি প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, কস্ট দেওয়া আছে, আর বলছে কি যে প্রফিট অন কস্ট, তাহলে তো কোনো সমস্যাই না। যদি বলে যে প্রফিট অন কস্ট, যদি প্রফিট ধরো 20% কিসের উপর, অন কস্ট, তখন প্রফিট সমান কী হবে, একদম সিম্পল হিসাব নিকাশ কী হবে, কস্টের সাথে কী করবা, 20% করবা, গুণ করে দিবেন, টাকা চলে আসবে। ক্লিয়ার? এবার বলছে প্রফিট অন কি, প্রফিট অন সেলস, কি বলা আছে, সেলসের উপর প্রফিট, সেলস তো আমি পাই নাই, আমার তো সেলস তো বের করতে হবে, পাইছি কি, না পাইছি কি, কস্ট পেয়েছি, cost পেয়েছি। মানে এই প্রসেসটা করে আমরা কি পাই, Cost। এই যে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, ওইটা আরেকটা নাম কিন্তু কি, টোটাল কস্ট, কস্ট অফ সেল বা টোটাল কস্ট, এটা পাইছি, এন্ড প্রফিট, সেলস তো নাই। এবার আমাদের করতে প্রফিট অন সেল, কিন্তু সেলস নাই, কি নাই, কিন্তু কি নাই, Sales। সেলস নাই, তখন প্রফিট কি হবে, প্রফিট সমান ওই যে কস্টকেই লিখতে হবে, কস্ট কত পার্সেন্ট বলছিলাম, 20%। প্রফিট অন সেলস, ও না, এটা তো কিছু বলা হয় না। প্রফিট 20% অন সেলস দিয়ে দেই, এটাই 20%। হ্যাঁ, তাহলে কি করতে হবে, যখন তুমি মনে রাখবে সেলস থেকে কস্টে কনভার্ট হবে তখন মাইনাস করতে হবে, সেলস থেকে কস্টে কনভার্ট মাইনাস করতে হবে, কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আমি আগে একটু করি, দেখো আমার লাগবে প্রফিট, যত পার্সেন্টই থাকবো গুণ করব, এবার নিচে যোগ না বিয়োগ এটা শুধু সমস্যা, তাহলে নিচে কী করতে হবে, 100 মাইনাস 20, কারণ সেল থেকে প্রফিটে যাচ্ছে, তো যা হবে এটাই কি হিসাব করে দেখবা টাকা চলে আসবে। এবার আসি, ধরো কোনো অঙ্কের মধ্যে দেওয়া আছে কি, সেল দেওয়া আছে, কিন্তু প্রফিট বের করতে হবে, আবার যদি কি থাকে, প্রফিট অন কস্ট, কিন্তু কস্ট নাই, কি আছে, কস্ট নাই, তবে সেলস দেওয়া আছে, তখন প্রফিট সমান কি, আমার কি দেওয়া আছে, লাভ করে কিসের উপর, প্রফিট অন সেল বলছি, কন্ডিশন কিন্তু এটাই, প্রফিট অন সেল, যদি সেল নাই তখন কস্টের উপর বের করতে হবে। এবার বলছে কি, যদি প্রফিট অন কস্ট, কত পার্সেন্ট প্রফিট, ধরো 20%, হ্যাঁ, এটা একটা কন্ডিশন, এটা 2টা কন্ডিশন, এটা হচ্ছে 3টা কন্ডিশন। প্রফিট 20% অন কিসের উপর, কস্টের উপর, আগে ছিল কস্টের উপর, সরাসরি কস্ট থাকলেও কোনো সমস্যাই নাই, কস্টের উপর দিয়ে দিছি, পরে ছিল সেলসের উপর, সেল কি নাই, সেলস নাই, আছে কি কস্ট, তাহলে কনভার্ট করতে হবে, 100 থেকে 20 মাইনাস করতে হবে। এবার দেওয়া আছে কিসের উপর, প্রফিট অন কস্ট, কস্ট নাই, আছে কি, কোন প্রাইস দেওয়া আছে, সেলস প্রাইস, সেল দেওয়া আছে, তাহলে আমার সেলসের উপর করতে হবে, গুণ কিন্তু 20%, গুণ নেওয়া কোনো সমস্যা নাই। এবার কি করব, 100 যোগ করবো 20, টাকা চলে আসবে। স্যার এটা হচ্ছে কি এখানে হচ্ছে সেলস নাই, কনভার্ট করবা যে
বেসিক হলো যে কস্ট থেকে সেলের উপর লাভটা কম হয়, এটা মনে রাখবো। সেলের উপর কি হয়, লাভটা কম হয়, কস্টের উপর লাভটা বেশি হয়, এটা হলো বেসিক কনসেপ্ট। এবার কখন বেশি কম দেয় না, তাহলে সেলের উপর লাভটা কি হয়, কম হয়, কস্টের উপর লাভটা বেশি হয়। আচ্ছা, এখন একটা ডিমলে 2 ভাগ করলাম আর একটা ডিমলে 3 ভাগ করলাম, বড় হবে কোন ভাগটা? একটাকে 3 ভাগ করে 2 ভাগেরটা 2 ভাগেরটা বড় হবে। তাহলে কনসেপ্টটা আমি বলছি যে লাভ কোনটাতে বেশি হয়, কষ্টে লাভ কষ্টে বেশি। যে লাভ বেশি। আচ্ছা, ধরো এইদিকে 500 টাকা, এইদিকে 20 টাকা, 500 লোকে 20 গুণ করলে কত হবে? 500 লোকে 20 গুণ করলে 10,000 টাকা, না 10,000 হবে না? এদিকেও ধরো 500 গুণ 20 কত হবে? 10,000। 10,000 টাকাকে 80 দ্বারা ভাগ করলে ভাগটা বড় হবে, না 120 দ্বারা ভাগ করলে ভাগটা বড় হবে? 80 দ্বারা 80 দ্বারা ভাগ করলে কি হবে, ইয়াটা মানে ভাগে বড় হবে, প্রত্যেকের ভাগে টাকাটা বেশি আসবে 80 দ্বারা ভাগ করলে। আর যদি 120 দ্বারা ভাগ করি কম হবে। কম হবে। আমার খেয়াল ছিল কি যে আমার লাভটা কোনটাতে কম হয়, কোনটাতে বেশি হয়? কোনটাতে বেশি হয়, কষ্টে লাভ বেশি। কষ্টের লাভ তার মানে বেশি। কম বড় ছোট সংখ্যাতে ভাগ করলে ভাগ বড় হবে, হ্যাঁ, আর বড় সংখ্যাতে ভাগ করলে ভাগটা কম হবে। তাহলে মনে রাখার সময় যে সেলসের উপর তো লাভটা কম হয়, যেহেতু আমার সেল, তাহলে বড় সংখ্যাতে ভাগ করতে, বড় আসবে কি করে, যোগ করলে, আর ছোট আসবে কি করে, বিয়োগ করলে। বিয়োগ করলে। এমনি মনে রাখা একটু সম্ভব যে কষ্টের উপর লাভটা কি হয়, বেশি হয়। বেশি হইলে ছোট সংখ্যাতে ভাগ করলে ভাগ করলে বড় হবে। বড় হবে ফিগারটা, লাভটা বেশি হবে। হ্যাঁ। তাহলে এমনি মনে রাখা সম্ভব না, কিন্তু একবার যোগ, একটা সিম্পল জিনিস না, একবার যোগ করে আরেকবার বিয়োগ করে একটু পরে ভুলে যাবো কোনটা জানি যোগ হইতো, হাই হাই মাথা আবার চুলটাই না উড়াই লাগবে একটা আর বাইরে কোনো। এমনি মনে রাখা একটু সম্ভব। আর নাহলে ডিমটা ভাগ করবা, যে ডিমটা আমি 100 ভাগ করুম, আর একটা 120 ভাগ করুম, আর একটা ডিমটা 180 ভাগ করুম, কোনটা ভাগে বড় হইব? 120 এরটা। 120 টা কেন? টুকরা বেশি হবে, পরিমাণে তো কম পাইবা। না, একটা বললেন 180 নাকি একটা 80 না, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে ও 120। হ্যাঁ, তাহলে এটা 80 টা। 80টা বড় হবে, তাহলে কষ্টে যাওয়া লাগবে। তো কষ্টে যখন, কষ্টের সাথে যখন কাজ করবা মাইনাস করতে হবে, কারণ ভাগে বড়। ছোট সংখ্যাতে ভাগ করলে পরিমাণে বেশি পাইবা, আর বেশি ভাগ করলে কম পাইবা। বিষয়টা ক্লিয়ার? এটা কনভার্টের একটা নিয়ম, অঙ্কতে আছে, পাইবা। এবার আসি টেন্ডার করতে হবে। ধরো এই যে আমরা যে অঙ্ক করি, আর এটা কি একটু পড়বো, এমন করেই মনে স্লিপের সাথে কোনো সম্পর্ক নাই। সাইডে যে নাড়াচাড়া হচ্ছে তো, না, নাড়াচাড়া ছাড়াও মনে ওই মনে একটু ঘুমাই মনের মধ্যে দিয়ে। আর যাই হোক, সমস্যা নাই, আইব একটু একবার তো গোরান দিবই। গোরান অলরেডি দিয়ে দিছি, দেখছেন এর মধ্যে দেখা হয়েছে। একটু রেস্টে আছে, রেস্ট যেমন আসছে একদম ক্লিয়ার। তাহলে ধরো আমরা তো অ্যাকাউন্টিং করতেছি না, 1 বছরের ভিত্তিক করি, যে পদ্মা সেতু ওরা কি অ্যাকাউন্টিং করে না? অ্যাকাউন্টিং তো ইন্টারন্যাশনাল, কিন্তু বাংলাদেশে না শুধু, আমেরিকাতে, সারা বিশ্বে, এবং রুলস এক সবই সেম। তো পদ্মা সেতু ওরা অ্যাকাউন্টিং করবো না? তোরা অ্যাকাউন্টিং কেমনি করবো? কাম করে না অ্যাকাউন্টিং করবো, লাভ করবো আমরা কি? আমরা তো ইয়ারলি কাজ করি। হ্যাঁ, এখন ওরাই ভাবে করে না, এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, রেভিনিউ রেগুলেশন একটা চ্যাপ্টার আছে, ওদেরও আছে যে তুমি কতটুকু কাজ করলা সেটার উপর ভিত্তি করে প্রফিট কস্টিং হিসাব করে ফেলবা। আর জিনিসের দাম বাড়তেছে সেটাও আলোচনায় আসে, যে এত বছর দিয়ে দাম বেড়ে গেছে, তাহলে তোমার লাভের প্রত্যাশাটা কমে গেছে, আবার পরের বছর দাম কমে গেছে, তাহলে লাভের প্রত্যাশা বেড়ে গেছে, প্রতি বছর এমনি রাউন্ড হয়। এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে আছে, এই জায়গার না। আর টেন্ডার কস্ট হলো এই যে পদ্মা সেতু করছে, আমার তো আরেকটা মিনি পদ্মা সেতু করতে হবে, মিনি পদ্মা সেতু করুন। এই পদ্মা সেতু ওই ক্যাটাগরি, ওই ম্যাটেরিয়াল, ওটাতে যে পরিমাণ, যে ধরনের প্রোডাক্ট দিচ্ছেন এই ধরনের প্রোডাক্ট দিবেন। ওটা তো 6.15 কিলোমিটার, 6 কিলোমিটারের উপরে। আমার এইদিকে হচ্ছে 1.5 কিলোমিটার নিয়ে একটা পদ্মা সেতু, মিনি পদ্মা সেতু 1.5 কিলোমিটার হবে আরেকটাতে। এবার এটা কীভাবে করতে হবে? সেম ক্যাটাগরিতে কস্টিং কত হবে? যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে না, ধরো ঢাকা টু চট্টগ্রাম রুটে দেখবা যে একজনের মেরামত করতেছে। এখন আরেকটা দিছে কি, কক্সবাজার টু চট্টগ্রাম টু কক্সবাজার, ওইদিকে তো আরেকটা হাই রুট আছে, আর ওইটা টেন্ডার দিছে। এইদিকে দিছে ধরো 300 কিলোমিটার, ওইদিকে ধরো 200 কিলোমিটার। এখন তুমি কি ওই কিলোমিটারতে ভাগ করে দিলে হবে? ধরো ওইটাতে কোন ধরনের এই ছোটোখাটো কাজ করার জন্য এই টেন্ডারের সম্পর্কে আইডিয়া থাকতে হবে, টেন্ডার কস্ট। একটা বড় কাজ করেছে এত টাকা, তাহলে এই পিচি কাজটা করলে কেমন হবে? আমার একজন একটা আইডিয়া দিছিল যে আমাদের তো এই উনি একটা ফ্যানের ফ্যাক্টরি দিবে, ফ্যান তৈরি করবে। তাহলে হাবিব তুমি আমার একটু আইনা দাও, একটু আইডিয়া আইনা দাও, এটা কেমনি কী করতে হয়। তখন যে কস্ট রেটের বিষয়টা হুবহু ওই জায়গায় লাগতেছে। তোমার টার্গেট তুমি কতগুলো ফ্যান প্রোডাকশন, এটা একটা মিনিমাম কন্ডিশন আছে যে 500 ফ্যান প্রোডাকশন করবো, তাহলে ফিক্সড কস্ট কত, একটা আমি কস্ট রেট অলরেডি করাই হয়েছিল। এটাই বেসিক্যালি টেন্ডারের কাজ। তো উনি 500 করে, মিনিমাম এতটুকু ল্যান্ড লাগবে, এতটুকু বিল্ডিং লাগবে, এতজন কর্মচারী লাগবে, এত টাকার মেশিন লাগবে, কতগুলো আছে ফিক্সড কস্ট, কতগুলো আছে ভেরিয়েবল কস্ট, এবং একটা আইডিয়া করা যায়। আপনি এত করলে আপনি এই পর্যায়ে আসতে পারবেন, কিন্তু এর বেশি উৎপাদন করলে অনেক বেশি লস হবে। আর এর বেশি যদি উৎপাদন করে অনেক বেশি, তাহলে আপনার 2টা ফ্যাক্টরি দিতে হবে। এবং সবগুলো বলা যায়, প্র্যাকটিক্যাল গেলে কাজগুলো দেখা যায় ভাবে। তো এই টেন্ডার কস্টের মধ্যে এই কস্ট শিটের মধ্যে আরেকটা কস্ট শিট করে দিতে হবে। সেটা করার জন্য তোমার কি 2টা জিনিস দেওয়া থাকবে, শুধু ম্যাটেরিয়াল দেওয়া থাকবে আর ডিরেক্ট লেবার দেওয়া থাকবে। বাকিগুলো তোমার আগেরটার অনুপাতে বের করতে হবে।
আগেরটা যে অনুপাতে এটাও সেম অনুপাতে করেন, তো এটার প্রোডাকশনটা কম। ওই যে দূরত্বটা যেমন কম বলছি, পদ্মা সেতু মিনি পদ্মা সেতু দূরত্ব কম, এই ক্ষেত্রে থাকবে তোমার ম্যাটেরিয়াল আর লেবার দেওয়া থাকবে, বাকিগুলো বের করতে হবে। আর বাকিগুলো বের করার জন্য কয়েকটা ফর্মেট আছে, সেটি মুখস্থ রাখতে হবে। মাথা ধরবে তো, আমি কিন্তু মাত্র শুরু করতে যাচ্ছি, কিন্তু সপ্তাহ আগে বলে শেষ করতে হবে। হয়তো ভাই যে নখ দিতেছে মাঝে মধ্যে যে তোমার নেই সমস্যা, আর কি সমস্যা, মাথা ঠিকঠাক আছে তো? না থাকলে কিন্তু বলতে হবে কিন্তু। স্যার মাথা ঠিক কি 1 বছর পর পড়া শুরু করছে তো স্যার বুঝে নিতে মাথায় কি অবস্থা। বাংলা রে কি যে অবস্থা, 7 কলেজ না হলে তোমার আরো ঘুমাইতা। 7 কলেজে ভর্তি হইতে বোঝা উচিত দিনও, আর ওই যে ইয়া চলবে না, প্রশাসন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, সুতরাং ওই যে লামসামতে কিছু হবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা লেগে যাও, ফার্স্ট ইয়ার থেকে তো বোঝা উচিত যে কি অবস্থা চলতেছে। জি স্যার। পড়াশোনা করে তো পাস করা যায়। হুম, পাস মানে যেরকম লেখে ওই তো নাম্বার পাওয়া যায়। এটা তো আগেই বাবা যে কপাল একটা বাড়িতে 7 কলেজে ভর্তি হয়েছে, একটু তো পেন খাইতে হবে, পেন নিতে স্যার হবে এইটা না। যে কত বড় একটা লাইফে ভুল করছি স্যার। স্যার ম্যাথ সাবজেক্ট স্যার মানে নাম্বারই দেয় না। হুম, ম্যাথ ছাড়া ম্যাথ তো খাতাগুলো তো ন্যাশনালি হারাই দেখে না, তাহলে হ্যাগোর কি এত ভাব কিসে স্যার আসলে যে ভাব দেখাইতেছে স্যার ওনারা প্রশাসনটা ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ ওনারা এমন ভাব করে যে ওনারাই মানে ঢাকা ইউনিভার্সিটি টিচার এমন জি ভাব স্যার, করে জি তো ঢাকা ইউনিভার্সিটিতে যেমনি পড়ায়, তারা কি এভাবে এসে পড়ায়? তারা তো মানে প্রাইভেট পড়ায় না, আল্লাহ জানে কোন জায়গায় যায়, পড়ায় কতটুকু পড়ায়। সেটাই স্যার আমাদের তো পড়াই না ক্লাস আচ্ছা, আমাদের ক্লাস পড়ায়, এটা নিয়ে তো আন্দোলন করা উচিত। ঢাকা ইউনিভার্সিটি ভাবে অ্যাডমিন ঢাকা ইউনিভার্সিটি, আর পড়াইবেন সেই ন্যাশনালে, আর চাপ দিবেন যে ঢাকা ইউনিভার্সিটির মতন, তাহলে হবে কি করে? আপনি পড়ান আমাদেরকে, কতটুকু কি পড়াইছেন? আন্দোলন করতেছি এখন স্যার কেউ তো এটা নিয়ে কিছু করতেছে না। শুধু সার্টিফিকেটটা দিবে, তাহলে এমনি সার্টিফিকেট দিয়ে দেন, ন্যাশনালের মতন পড়াশোনা করা। আমাদের তো একই কথা, যদি না হয় মানে আমাদের 7 কলেজ থেকে বাদ দিয়ে দেখ ন্যাশনালি করে ফেলে, কারণ তো এরপর সমস্যা আরো নেই। সিস্টেম আছে না স্যার, দেখা গেল যে এক স্যার আসবো, আজকে কালকে করলাম এক চ্যাপ্টার, সাপোজ ক্লাস হচ্ছে, মানে আজকে 1 নাম্বার চ্যাপ্টার পড়ে দিচ্ছে, মা এক সপ্তাহ মানে এক সপ্তাহ পর পর বা কয়েকদিন পর আসলে দেখা যায় যে উনি 4 নাম্বার চ্যাপ্টারে চলে গেছে। উনিই চলে গেছি উনি চলে না, অন্য টিচার আসছি। উনি মানে ওনার এত তো speed এ নিজেরই মনে পড়ায়। উনি তো ভুলেই যায় যে আমি যে কোন চ্যাপ্টারে ছিলাম, ভুলে যায়, এটাই হলো সমস্যা। হ্যাঁ উনি ভুলে যায়, কি যে প্রশাসন, পোলাপাইন তো আল্লাহ। মনে রাখতে পারে না, পোলাপাইন না মনে রাখতে পারে না। আর দেখা স্যার গেল ওই দিন মেইন একজন আরেকটা আসছে, আজকে সমস্যা আরেকজন কি আসছে। স্যার, আরেকটা সমস্যা কি স্যার, আমাদের তো প্রশ্ন কমন পড়ে না, মানে আপনি মনে অনেক করেন বেশি পড়াশোনা করলে কমনটা পড়তোই, বই সম্পর্কে পুরাপুরি জেনে গেলে তাহলে আর আসবো করতে। স্যার বই হলো স্যার আগের বার একটা কোনটা জানি পুরো স্যার সিলেবাসই নাই, আমাদের সিলেবাসেই ওই টপিকটা নাই স্যার। প্রশ্নটাও কি ঢাকা ইউনিভার্সিটি করে দেই, হেরার সাহায্য মনে হয়। এখন স্যার এটা কে করে স্যার, এটাই তো বুঝতে পারতেছি স্যার না। আর প্রশ্নগুলো একটু টাফ হয় স্যার, ইজি প্রশ্ন করেন স্যার বইয়ের ভিতর হলে একটা কথা ছিল যে হয়তো বা আমরা আর পড়ি কিছু না আপনি বা যে কিছু স্যার যে একটা। বই ছাড়া যে বানায় লিখবেন না স্যার, বানায় লিখে নাম্বারই দেয়। এখন বলেন স্যার একটা প্রশ্নে মানে একটা প্রশ্নতে 8 নাম্বার 10 নাম্বার করে থাকে, এটা কি পুরোটাই কি বই থেকে লেখা যায়? একটু বানায় লিখতে হয় না? এই যে স্যার সমস্যা, ধর 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখলাম নিজের থেকে মানে বই থেকে, বাকি তো আরো 6 পৃষ্ঠা বানানো লাগবে। 6 পৃষ্ঠা কেমনে বানাবো? আর তোমার রেশিওটা যদি বানানোটা অনেক বেশি হয়ে যায়, মানে নিজে যদি কবি সাহিত্যিক শাস্ত্রে গিয়ে অনেক বেশি নিজে আগে গ্যাদার করো, তারপরে মানে 4 পৃষ্ঠা আগে লিখো, 2 পৃষ্ঠা বানায় লিখো। তুমি যদি 2 পৃষ্ঠা জানো স্যার 6 পৃষ্ঠা বানায় লিখতে হবে, তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। একটু পড়াশোনা করতে হবে, এটা সিরিয়াসনেস, কিন্তু এই সিরিয়াসনেস নেই না, সমস্যা হলেই যাবে। আর স্যার Percentage of victory overhead. করে না স্টুডেন্টদের মন গেছে ভাইয়া স্যার, যে দূর ফেলতে স্যার এই যে আরেকবার বলছেন এই যে স্টেট প্রশ্নটা দেখলে বুঝবেন স্যার। হ্যাঁ, স্টেট আমি একবার ইডেন একজনে পড়াইছি, ওর পুরো বই মোটামুটি শেষ করে দিচ্ছি। ও স্যার একটা অঙ্ক দেয় না, সব থিওরিটিক্যাল দিয়ে বসায় দিছে, তাহলে অঙ্ক করা দরকার কি ছিল? যে পুরায় ব্যাচে অঙ্ক দিছে মানে কোন স্যার এটাই তো সমস্যা স্যার, ম্যাথ করে যে যায় দেখি থিওরি দিয়ে দিছে, মানে কি যে একটা বিয়ার মধ্যে পড়ে যায় তখন। এই যে আর কয়েকটা সূত্র তোমাদের জানা থাকতে হবে। পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডিরেক্ট কস্ট বা ডিরেক্ট লেবার, সেটার জন্য এই যে অন যেটা হয়েছে না, এটা নিচে বসাইবা। যে অঙ্ক করা হয়েছে, যেমন পদ্মা সেতু করা হইতেছে, ওইটার জন্য যে ডিরেক্ট লেবার যাচ্ছে সেটা নিচে লিখতে হবে মিনি পদ্মা সেতু করার জন্য। মানে এটা হচ্ছে ফিক্সড, এই কয়টা লেবার, এত টাকা লেবার বাবদ আমার ব্যয় হয়েছে, হ্যাঁ আর ওভারহেডও তো আছে। হ্যাঁ পদ্মা সেতু তৈরি করার জন্য এই জায়গায় কিন্তু ওভারহেড আছে। এই যে র মেটেরিয়াল যেগুলো প্রোডাকশন যে জায়গায় হচ্ছে, ওই জায়গায় কি ম্যানেজার আছে না, ওই জায়গায় কি ফ্যাক্টরি ল্যান্ড আছে না, ওই জায়গায় কি বিল্ডিংয়ের অপচয় আছে না, প্লান্টের অপচয় আছে না, সবগুলাই কিন্তু ওই জায়গাও আছে। হয়তো এই ফ্যাক্টরিটা আমাদের চোখের সামনে না, হয়তো এই পদ্মা সেতু জিনিসগুলো তো সব মনে হয় এক্সপোর্ট করে আনা, বাইরে থেকে আনা হইতেছে। যে জায়গায় আনা হোক, এটা তো অবশ্যই একটা ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। কিন্তু স্যার আনা যে হচ্ছে এটারও তো অনেক খরচ হচ্ছে না, এটার খরচ কি অ্যাড হবে না?
সবই তো অ্যাড হবে, কস্টে অ্যাড হবে না কেন? আমার কথা হলো যে ডিরেক্ট লেবার, এই পদ্মা সেতু তৈরি করার জন্য যেগুলো ডিরেক্ট লেবার জড়িত সরাসরি, সেই লেবারটা নিচে লিখবো। আর এই পদ্মা সেতুর জন্য তো ওভারহেড আছে, সেই ওভারহেডগুলো উপরে লিখবো। এটা হলো অ্যাকচুয়াল পদ্মা সেতু যেটা এখন হচ্ছে, সেটা ওভারহেড। এখন তুমি বলছো আমি আরেকটা পদ্মা সেতু করতে চাই, যেটা হবে কত কিলোমিটার? 1.5 কিলোমিটার গুণ 100, এই একটা পার্সেন্টেজ তুমি পাই যাবে। তাহলে তুমি মিনি পদ্মা সেতু এস্টিমেট করতে পারবে। এটাগুলো একটা বিষয়। এটা হচ্ছে কি আসল পদ্মা সেতু? হ্যাঁ, এটা আসলটা। এটাতে যত পার্সেন্ট, হ্যাঁ। ওই তুমি যে আরেকটা মিনি করতে যাবা, ওইটা তো বলা যায় এফেক্টিভ ওভারহেড কত হবে জানি না, আগেরটা কয় পার্সেন্ট? 20%, তাহলে এবারও 20%। আগেরটা লেবারের উপর কত পার্সেন্ট গেছি? লেবার যদি 100 টাকা হইতো, ওভারহেড ছিল 20 টাকা। তো এখন যখন আমি করবো আবার, আগে তো লেবার ছিল 2 কোটি টাকা, তাহলে 20% কত? 20 লাখ, তাই তো? তাহলে এইবার তো আমার এটা তো এত টাকা না, এবার কত হবে তাহলে? লেবার এবার জায়গায় 50,000 টাকা হবে, তাহলে 20% করলে কত হবে? কত 10,000 টাকা? ফ্যাক্টরি ওভারহেড কত? 10,000 টাকা। এইবার মানে কমে গেল ইয়াটা, পার্সেন্টেজটা ঠিক থাকবে, রেশিওটা ঠিক থাকবে। তোমার তো ম্যাটেরিয়াল কমাই দিছো, লেবারটাই তো কমাই দিছো। আগে লেবার গেছে 2 কোটি, আর এবার কত? মাত্র 50,000। 50,000। তাহলে কমে গেল। মানে প্রথমে দুইটা অংশ দেওয়া থাকবে, ম্যাটেরিয়াল দেওয়া থাকবে, লেবার দেওয়া থাকবে। তারপরে হলো তোমার পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ওভারহেড অন কি? ওই যে ওয়ার্কস কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা ছিল ওইটা। এটা করার সময় এই ওয়ার্কস কস্টটা লিখবা নিচে। কারণ কি? ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা কি পেয়ে যাই? ওয়ার্কস কস্ট পেয়ে যাই। তো পদ্মা সেতু ওয়ার্কস কস্ট যত টাকা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভও কিন্তু একটা ব্যয় আছে, প্রশাসনিক ব্যয় যারা, সেটা উপরে লিখবা। গুণ 100, এই জায়গায় একটা পার্সেন্টেজ পাইবা। তুমি যে পরের মিনি পদ্মা সেতু করবা, সেই জায়গায় কি লিখতে হবে? ওই যে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কত, আগেটাতে কত ছিল? 40%, এবারও 40% দেন। তো আগে কস্ট ছিল তো ওই যে 20,000 কোটি, তো এবার কত? এবার তো ওয়ার্কস কস্ট আসছে, আমি যে ওভারহেড যোগ করলাম 1.5 লাখ টাকা বা 1.5 কোটি টাকা, 1.5 কোটির উপর 40% দিয়ে দেন, 60 লাখ টাকা চলে আসবে, জামালা শেষ। এভাবে আরেকটা হচ্ছে, আর বেসিক্যালি কিন্তু এটা তো টেন্ডারের জন্য। আরেকটা আছে তোমার ওই সেলিং এর মার্কেটিং ওভারহেড। সেলিং অ্যান্ড দুইটা একসাথেও থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে। সিঙ্গেল থাকলে সিঙ্গেল লিখবা। আরে পার্সেন্টেজ অফ এটা তো লিখলাম না, তারও লিখতেছি পার্সেন্টেজ অফ। হ্যাঁ, এই শব্দের সামনে একটু লাগাই দিলেই হবে। হ্যাঁ, পার্সেন্টেজ অফ, পার্সেন্টেজ অফ সেলিং অ্যান্ড মার্কেটিং ওভারহেড অন, এটা কার উপরে হবে? ওয়ার্কস কস্টের উপর। তাহলে ওয়ার্কস কস্টটা কই বসে? নিচে বসে। আর উপরে কি? ওই সেলিং অ্যান্ড, অনেক সময় সেলিং এবং মার্কেটিং ওভারহেড সেপারেট সিঙ্গেল থাকবে। এটা তো স্যার এইভাবে দেওয়াই থাকবে যে সেলিং এন্ড মার্কেটিং। না, তোমাকে বলে দিবে শুধু যে একটা অলরেডি একটা কমপ্লিট কাজ করা দেওয়া থাকবে, সবগুলা কস্ট দেওয়া থাকবে। বলা হবে যে আরেকটা টেন্ডার করার জন্য, ওই টেন্ডারের প্রাইসটা আমরা, এই যে মানুষ টেন্ডার সাবমিট করে না, কীভাবে সাবমিট করে? আন্দাজে কী করে দেয়? তুমি আমি যদি বলে যে এই শনিয়াকড়া থেকে দৈনিক একই স্কুল পর্যন্ত একটা রাস্তা, যেমন রাস্তাটা কিন্তু হয়েছেই, তো একবার রাস্তা হয়েছিল 6 মাসের মধ্যে রাস্তা শেষ, এখন যে হচ্ছে কিন্তু ঠিকঠাক হচ্ছে। কারণ আরেকজন এসে বলে যে দেন আমি করে দিব, কত কম দিই না, 2 কোটি টাকা দিয়ে দিই আন্দাজে, মানে আন্দাজে কিন্তু দেয় না। সে লাভ দেখতেছে কত টাকা করতেছে, সে আগেই দেখে আমি এত টাকা লাভ করব। আমার যদি 10% আমি লাভ করে টেন্ডার সাবমিট করে দিই, যে সবচেয়ে কমে দিবে সেই কিন্তু টেন্ডারটা পেয়ে যায় বেসিক্যালি, যদি দুর্নীতি না হয়, অ্যাকচুয়াল যদি হয়। এখন তুমি কাজ বললো না, আমি আমারে দেন, আমি করে দিব, তুমি কোন ভিত্তিতে বললো এটা করে দিব? কত টাকা তুমি জানোই না, তুমি তো এই বিষয়ে অন্ধ একবারে। তো এই বিষয়গুলো যাদের নলেজ আছে যে এই লেভেলে এইটুকু করলে আমার এত টাকা ব্যয় হয়, তো এই জায়গায় যেহেতু এরিয়া কম, প্রশস্ত এতটুক, লম্বা এতটুক, এই ম্যাটেরিয়াল দিতে হবে, তাহলে আমি এত টাকাতে করে দিতে, আমি 10% লাভ করুক, আহামরি লাভ করার দরকার কি আমার? এমনও কিন্তু মানুষ এস্টিমেট করেই করে। আর এটা তো এস্টিমেট হবে না, কোনটা? এই যে 10% আমি অল্প লাভ করব, অল্প লাভ করে তুমি যে টেন্ডারটা যদি পাইতে যাও, যে অ্যাকচুয়াল হয়, আর তো দুর্নীতি হলে তো ভিন্ন জিনিস, যে সবচেয়ে কমে করবো, ধরো ওই মানে যে পাওয়ার যোগ্য সে তারা দিবে না, আরেকজনকে দিয়ে দিবে টাকা পেয়ে, এমন যদি অ্যাকচুয়াল হয় দিবে সে তো ভালো মতো করবে না। না, এটা তো ভেরিফাই করার জিনিস আছে, তুমি টাকা নিতে পারবে না, তুই যে কাজগুলো, এটা তো প্রুফ করার জিনিস আছে, তুমি কি ম্যাটেরিয়াল দিচ্ছ সব তো প্রুফ আছে।
এমনি তো হচ্ছে, সবাই কিন্তু জানে, যারা যে লাইনে তারা কিন্তু জানে এই জায়গায় কি তাহলে ম্যাটেরিয়াল তারা দিচ্ছে, মানে- কত দুর্নীতি করতেছে সব জানে। তারা কি এবার যে কাজ ভিত্তিতে হচ্ছে চলছে না, এবার তো কাজটা চলতেছে, রুট তো আছে, আশা করি অনেক বছর যাবে। আগে তো হয়েছিল 6 মাসের মধ্যেই তো ভেঙে গেছে। ধুলাইপাড়ের ওদিকে তো ভেঙে গেছে। ভেঙে গেছে এটা এই লেভেলের যে রুট, এটা কি হয়েছে না হয় নাই, না ভেঙে গেছে কোনটা? না না স্যার, ধুলাইপাড়ের যে ধুলাইপাড়ের দিকে স্যার এই পাশে একটা রাস্তা আছে না, ওটা তো দেখি জায়গা থেকে গর্ত হয়ে গেছে। ও ওইটা এখন করে না, এই লেভেলে করে নাই মনে হয় তাহলে মনে না? হয়। এটা পাথর দিয়ে ঢালাই ওইটা আর ওইটা ছিল পিচ ঢালাই। তাহলে তো হবে, এটা তো হেভি করে করছে না। তারা এই কাজ করে যারা অভ্যস্ত অভিজ্ঞ তারাই কিন্তু টেন্ডারগুলো সাবমিট করে। তো তাদের তো এই নলেজগুলো কিন্তু লাগে, প্র্যাকটিক্যাল লাগে, বুঝলো? নাহলে আন্তাজে তুমি কি সাবমিট করো, তুমি জানোই না কিছু। আমার যদি আমি তো বুঝব না, 5 কোটি দিলে আমি বুঝবো না লাভ হচ্ছে কিনা লস হচ্ছে। আর যারা অভিজ্ঞ এরা বুঝবে যে এই কন্ডিশন, তাহলে ইনশাল্লাহ এটাতে কিন্তু 3 তারা কোটিটা তুললেই নেই। 3 কোটিটা কাজ করে এলাম, 2 কোটি টাকা লাভ হবে, সে কিন্তু বুঝতেছে। আর যারা এই বিষয়ে অভিজ্ঞ না, জানে না, সে তো বলে আমি তো বুঝতেছি না ভাই কয় টাকা লাভ হবে, মানে কি হবে যে এটাই সে বুঝবে না। এই জন্য এই প্র্যাকটিক্যাল নলেজ এটি দরকার। টাকা যে লাভ হবে ওটা শুধু নিজের থাকবে। এটা তো আমার বলা আর কি, যে সে এই কাজটা সেই হিসাব করতে 5 কোটি কইছি, মানে ধরো কাজটা আসলে অল্প, টেন্ডার সাবমিট করছে অনেক বেশি। ধরো একবার আমি নেত্রকোনাতে একবার শুনছিলাম 2 কোটি টাকা টেন্ডার, 20 কোটি টাকা কাজ কইরা আর 180 কোটি মেরে দিছি, এমন হবে, এমন কাজ করছে আল্লাহ। মানে সাধারণ মানুষ তো আর ইয়া করতে পারে না, যে ইন্টারফেয়ার করতে পারে না, আমি কাজ করতেছি, আর মানুষকে আর অত বেশি দেখাচ্ছে তো, বুঝি, হ্যাঁ। অল্প কাজ করে সব মেরে দেয় এমন করে। আর যারা ভালো কাজ করে তাদের তো কাজ টেকসই হয়, তারা টেন্ডারগুলো সাবমিট করে। এই 3টা ফরম্যাট তোমরা জেনে গেলে মোটামুটি হয়ে যাবে। এবার ইনকাম স্টেটমেন্ট কিন্তু আসতে পারে, ইনকাম স্টেটমেন্ট তো তোমরা পারোই আশা করি নাকি? ইনকাম স্টেটমেন্ট যদি বলে স্যার, আদান সব করতে ভুলে গেছি। অপারেটিং, হ্যাঁ ইনকাম স্টেটমেন্টে কিন্তু আসতে পারে, এতগুলা থাকবে না। যদি নন অপারেটিং কোনো ইনকাম হয় যোগ করি, আর নন অপারেটিং এক্সপেন্স হলে লেস করবো। তো এই প্রথমটা তো দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে সেল থেকে আমরা বাদ দিব এই কস্ট অফ গুডস সোল্ড। এখন যদি ইয়া থাকে কি, ধরো এই যে কস্ট শিট করতে হয়, তো কস্ট অফ গুডস কিন্তু অনেক পরে আসে, 1 লাফে কিন্তু চলে আসে না। কস্ট শিট পর্যন্ত করে রেখে দিব ওই পর্যন্ত, তারপরে কস্ট অফ গুডস সোল্ড এই জায়গায় নিয়ে আসবো। সেল দেওয়া থাকবে তখন অবশ্যই। তাহলে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কী আসবো? গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিব। অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড মার্কেটিং যোগ বাদ দেওয়ার পরে অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম থেকে নন অপারেটিং ইনকাম থাকলে যোগ করবো, আর নন অপারেটিং এক্সপেন্স থাকলে বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটার নাম নিট ইনকাম। বিষয়টা ক্লিয়ার? এবার অঙ্কর দিকে আশা করি যাওয়া যায়। প্রথম অধ্যায় নিয়ে আর সমস্যা নেই, বেসিক্যালি দেওয়া হয়ে গেছে সবগুলাই। এবার মূল অঙ্কতে যাওয়া যাবে। আর কি মূল অঙ্ক একটু বলি, কী করবো জি স্যার। এখন? ধরো তোমরা তো আর ওই যে এই যে স্কুল লেভেলে যে আমাদের হাতে কলম সব করায় দেয়, বেসিক তো বলা হয়েছে। এখন আমি দেখাবো কোনটা কোন জায়গায় যাবে, কোনটার পরে কোনটা না, কি গো পুরো অঙ্ক কি করানো লাগবো? তাহলে আর তাড়াতাড়ি শেষ করা সম্ভব। অনার্সের স্টুডেন্ট সব হাতে কলমে করায় তো শেষ করা যাবে না, এত অঙ্ক, একটা অঙ্ক করতে দিতে সময় যাবে অনেক। স্যার একটা বুঝো না? বুঝিয়ে দেন, আরেকটা অঙ্ক- একটা তো বুঝিয়ে দিছি। একটা বাদ দিলে না পারলে স্যার তখন তো আসবে। হুম, আমি বোর্ড থেকে শুরু করি, এই বোর্ডেরগুলো শেষ করলে দেখবে হয়ে যাবে সব কিছু। বোর্ড থেকে করেন স্যার, যাতে মিল থাকে দুটো। মিল থাকবে অবশ্যই, মিল থাকবে। এই একটা ছোটোখাটো অঙ্ক দিয়ে শুরু করি। 2013 সালে অঙ্কটা আসছে। মাশাআল্লাহ, এই জন্য তো অনেক পড়াশোনা করতে হবে। হুম, তুমি দেখা যায় গেছো তোমার মতো পাবি। আমি তো পড়াশোনা করি না, আমি তো করি। আর মোবাইলটা আবার একটু ঘুমাইতে দিয়েছি, আসছে, ঠিক আছে চলে আসছে। এই দেখো 2013 সালে অঙ্কটা আসছে। মুন স্টার কোম্পানি প্রোভাইডেড দ্য ফলোয়িং ডাটা ফর মে 2012 সাল। মে মাসের জন্য দিয়েছে 12 সালের কাজ। এবার কি দেওয়া আছে, এদিকে আসো, তোমারটা দেখানো সমস্যা নেই, এটা তো বোর্ডগুলো সাজানো আছে, এই জায়গায় পাইবা না খুঁজে। বললাম না, সে তো বই লিখছি, কিন্তু সে এটা আর আপডেট করে না, ওই আগের মতনই রেখে দিচ্ছে, বোর্ড পাইবা না। আমাদের সময় যে 2000 এই তৎকালীন যুগে যা ছিল ওইটাই আছে, ভিতরে কিছু দেয় নেই। ইভেন প্রশ্নটি মনে অ্যাড করছি কিনা দেখো, আছে কিনা আল্লাহ জানে, থাকতেও পারে। 5 সাল ওটি তো আমাদের সময় ছিল, হ্যাঁ যা বলছি তাই দেখো না। পুরান বই কি মানে এই জন্য এই রাইটার আগে ভালোই ছিল, খারাপ না, কিন্তু সে আপডেটও ভেবে করেনি। সে ঘুমায় আছে বাসায়, বই চালাইতেছে। বই চলতেছে? কারণ আগে তো ওনারাই ছিল, বেসিক্যালি মার্কেটে তো ওনারাই ছিল, কি নাম দেখি? কিন্তু আপডেট তো করে না। না বুঝতে পারি। ও আসো তাহলে আমি অঙ্ক করতে আসি। এদিকে দেখো, তোমার ভাই গেছে কি? শোনো রেকর্ডে থাকবে, তোমার কাছে তো পিক তুলে লয়ে যাবে, কোনো সমস্যা নেই। বোর্ডগুলো তোমার নিতেই হবে জায়গা থেকে। সেলস করছে 72,000 টাকা। আগে দেখবে বের করতে বলছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখন দেখো তো আগের অঙ্কে আমি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত কি গেছিলাম এক জায়গায়। তাহলে আমরা আসি, সেল দেওয়া আছে, মার্কেটিং এক্সপেন্স
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আদার্স এক্সপেন্স, পারচেস, ফ্যাক্টরি এক্সপেন্স, ডিরেক্ট লেবার, ইনভেন্টরিজ, বিগিনিং, ইন্ডিং। এই দেখো আমি 3টা অবস্থান বলছিলাম না, এই ফিনিশ গুডস, বিগিনিং, ইন্ডিং, ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইন্ডিং, বিগিনিং, ইন্ডিং, ম্যাটেরিয়াল, বিগিনিং, ইন্ডিং। এবার বলছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমি কোন পর্যন্ত আসছিলাম? এই দেখো প্রথমবারে এই যে স্টেপগুলো মেনটেন করে করে যা যা করে করে আমি খালি দেখাচ্ছি যে কোন পর্যন্ত গিয়ে আমি ওয়ার্ক ইন প্রোগ্রেসটা পেয়েছিলাম। ওয়ার্ক ইন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দেখো আসছে কিনা, এটা কিন্তু ফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং মানে এই যে দেখো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ইডি আসবে না বলছে, এই দেখো আসছে। তো এত এর বলার পরে তো এটা তো এখন নিজে নিজেই পারার মতন কিন্তু বিষয়। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত আসতে হবে। প্রথমে আমার স্টার্ট করতে হবে কি দিয়া? বিগিনিং র মেটেরিয়াল দিয়ে। বিগিনিং র মেটেরিয়াল কোনটা? এই সবগুলাই বিগিনিং। তো বিগিনিং র মেটেরিয়াল এটা। পারচেজ ম্যাটেরিয়াল কই? পারচেজ ম্যাটেরিয়াল কই? নাই স্যার। আছে, অবশ্যই আছে, এই যে পারচেজ। ও হ্যাঁ হ্যাঁ। তাহলে বিগিনিংয়ের সাথে কী করবো? পারচেজটা যোগ করব। যোগ করার পরে ক্যারিজ ইনওয়ার্ড তো নাই, দেখুন এটা দিয়ে রাখো তাহলে আর সহজ হবে। বিগিনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ ম্যাটেরিয়াল যোগ করি। যোগ করার পরে ক্লোজিং বাদ দিই। ক্লোজিং কোনটা? এটা বাদ দেওয়ার পরে যে টাকা তার নাম কি? ম্যাটেরিয়াল ইউজড। দেখো লিখছি ম্যাটেরিয়াল ইউজ বা কস্ট অফ ম্যাটেরিয়াল আছে। এটা নাই কোনটা? শুধু রিটার্ন কিন্তু নাই। রিটার্ন থাকলে লেস করতাম, কিন্তু ক্যারিজ ইনওয়ার্ডটা নাই। নাই আমি দিব না, থাকলে দিব। রিটার্ন থাকলে আমি কি করতাম? লেস করতাম। এটা মনে রাখবা কিন্তু আমি এটা যে রিটার্নটা লিখতে ভুলে গেছি। মানে আমি পারচেজ করছি আবার রিটার্ন দিয়ে দিছি, তাহলে কমে যাবে, লেস করতে হবে। তাহলে লেস করলে তখন এটা দিব। লেস করার পরে এটাই লেস করবো, ইন্ডিং ম্যাটেরিয়ালটা লেস করবো আর কি। না আরেকটা আইটেম বসবে আর কি, সেটা হচ্ছে কি রিটার্ন। ক্যারিজ ইনওয়ার্ডটা যেমন যোগ হয়েছে আর রিটার্ন থাকলে লেস হবে, মাইনাস। এই ম্যাটেরিয়াল ইউজ পেয়ে গেলাম। তারপরে কি করছি? ফ্যাক্টরি ওভারহেড। এই তো ফ্যাক্টরি এক্সপেন্স তো সরাসরি দেওয়া আছে, এই যে ফ্যাক্টরি এক্সপেন্স। যোগ করার পরে কিছু লিখছি কস্ট অফ গুডস ওয়ার্কস কস্ট। কোথায় স্যার? ওর ডিরেক্ট লেবার তো যোগ করি না, দাঁড়াও। এই যে এটা তো ম্যাটেরিয়াল ইউজ পেলি। ম্যাটেরিয়াল ইউজের পরে কি লিখছি? ডিরেক্ট লেবার লিখছি না? হ্যাঁ হ্যাঁ। তো ডিরেক্ট লেবার তো আছে, দেখো ডিরেক্ট লেবার কই? এই যে ডিরেক্ট লেবার। হ্যাঁ, যোগ করার পরে কি পাইছি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। প্রাইম কস্টের লাগে ফ্যাক্টরি এক্সপেন্স যোগ, ফ্যাক্টরি ওভারহেড। overhead। এই যে ফ্যাক্টরি ওভার সরাসরি দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ। তো ফ্যাক্টরি ওভারহেড লিখো। যোগ করার পরে ফ্যাক্টরি ওভার যোগ করার পরে কি পাইছি? ওয়ার্কস কস্ট। এই যে দেখো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, এই পৃষ্ঠা না। এই যে স্ক্র্যাপ তো এটাতে নাই, থাকলে না দিব, না থাকলে কি করব? এগুলো নাই। এগুলো তো বলছি আমি তোমাদের ওই সময় করার সময় কিন্তু বলছিলাম যে ওর সরাসরি একটা থাকতে পারে ফ্যাক্টরি ওভারহেড, অথবা অনেকগুলো ইনডাইরেক্ট দিয়ে দিবে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, কি জানি ধরো ওই যে জিনিসপত্র ব্যবহার ফিনিশ গুডসের দিকে যেতে পারবে না, ভাঙ্গার হিসাবে এটি ব্যবহার আর উপযোগী না, কিন্তু কারো কাছে তো একটা মূল্য আছে, বুঝলেন? ওই যে এইটা কোথায় ব্যবহার করব এটা বললেন তো? এটি কিন্তু ওই যখন আমি বুঝাচ্ছি তখন বলছি যে একটা স্টেপ থাকবে, সরাসরি ফ্যাক্টরি ওভারহেড থাকবে, অনেক অঙ্কের মধ্যে অনেকগুলো ইনডাইরেক্ট দিয়ে দিবে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ডিপ্রিসিয়েশন, আবার এই যে ফ্যাক্টরি ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং এর উপর অন ফ্যাক্টরি, হ্যাঁ হ্যাঁ। মানে অনেকগুলো থাকবে। কিন্তু এটা তো অনেকগুলো নাই। আরেকটা অঙ্ক দেখবা যে অনেকগুলো আছে, তখন এখানে অ্যাড করে দিব এটা। অ্যাড করে একাধিকবার লিখতে হবে। এখন শুধু অ্যাড করে ফ্যাক্টরি এক্সপেন্স ডাইরেক্ট বাইরে চলে যাবে, যেহেতু একটা। এই যে এই জায়গায় কি আছে? সরাসরি ওরা যুগটুক করে দিছি, কত টাকা আমার করে দিই। আরেকটা অঙ্কতে যেমন দেখবো অনেকগুলো পাইবা, তখন আবার এই স্টেপ মেনটেন করতে হবে। একটা থাকলে তো আমি আগেই বলছি যে একটা থাকলে সরাসরি চলে আসবো। তারপরে ফ্যাক্টরি ওভার যোগ করার পরে কি ছিল? এই যে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং এর পরে কাজ কি ছিল? বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ। এই যে দেখো এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ডিং। যোগ করো বিগ করো, হয়ে গেল কি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এরপরে কিন্তু আরো আছে, কিন্তু এটা আমার লাগবে না। প্রশ্ন চাওয়া কোন পর্যন্ত? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আর আমি যদি বলি আমি এটা শেষ করি, যেহেতু অঙ্ক করতেই আছে এই পর্যন্ত কি আমার অঙ্ক হয়ে গেছে। এখন আমি যেহেতু এই জায়গায় ইনফরমেশন আছে এবং আমার ফরম্যাট দেওয়া আছে, তো আমি আরেকটু সামনে আগাই, আর অন্য অঙ্কেতে কাজে লাগবে। তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পরে কাজ কি ছিল? এই যে ফিনিশ গুডস, বিগিনিং ফিনিশ গুডস যোগ করো, ইন্ডিংটা বাদ দাও, পেয়ে যাবে কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের পরে কি ছিল? কমার্শিয়াল এক্সপেন্স ওভারহেড। কমার্শিয়াল অথবা অপারেটিং এক্সপেন্সেস। এবার হাসি এই দিকে নজর আছে, কি কইলো? এটা তো সি কেমিক্যাল মনে হয়েছিল, এই জন্য কেমিক্যাল কইছে আর কি। সমস্যা কি? কমার্শিয়াল এক্সপেন্স আর অপারেটিং এক্সপেন্সেস যাই হোক, কি কি ছিল? এই দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ আমি লিখে রাখছি ওই জায়গায় একটা সরাসরি। মার্কেটিংও লিখে রাখছি। সেলিং কি আছে? সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং এন্ড আদার্স এক্সপেন্স। স্যার যে সেলস আছে। এটা তো সেলে তো আমি এখনো যাই নাই, হ্যাঁ আমি তো এক্সপেন্সগুলো খুঁজতেছি এখানে। তো এই এক্সপেন্সগুলো যোগ করে কি পাইছি? এই যে কস্ট অফ সেল, না
টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, হ্যাঁ টোটাল কস্ট বা Cost of sales। কস্ট অফ সেলস। এক প্রফিট। তার অ্যাড করো প্রফিট। এই জায়গায় অসম্ভবভাবে সেলস প্রাইসটা কম, এটা কোনোদিন সম্ভব হতে পারে না, হয়তো কোনো মিস্টেক করছে, যেহেতু আমাদের এই অঙ্কে সেলস প্রয়োজন নাই। মনে করো সেলটা 7 লাখ টাকা, আর কস্ট পাইছে কত, সবগুলো কস্ট কত পাইছো 4 লাখ টাকা, 4 লাখ টাকা। সেল প্রাইস দেওয়া আছে 5 লাখ টাকা। তো মাঝে এটা ফিল আপ করা গেছে, ডাইরেক্ট তো সেল দেওয়া যাবে না, সিস্টেম কি আছে, সেলস প্রাইস প্রফিট যোগ করতে হবে তো, ও প্রফিট যোগ করতে প্রফিট তো নাই, কস্ট হয়েছে 4 লাখ, হ্যাঁ এই পর্যন্ত যোগ করে কত পাইছো, 4 লাখ। এই যে এই পর্যন্ত যোগ করে এই জায়গায় যখন সেটিং দিবা, এই জায়গায় আমি টোটাল কস্ট কত পাইছি 4 লাখ পাইছি। 4 লাখ। এখন আমার লাগবে প্রফিট, প্রফিট। প্রফিট তো নাই, কোনো পার্সেন্টেজও নাই, এবার প্রফিট পাবো কেমনি? স্যার সবকিছুতেই 15% প্রফিট না এটা ইচ্ছা হবে, ভ্যাট না 15%, এই উল্লেখ থাকবেই, উল্লেখ থাকে। পার্সেন্টেজই তো নাই। আমি তো বলেই দিলাম সেলস প্রাইস 5 লাখ, টোটাল যোগ করে পাইছি 4 লাখ, এই জায়গায়- প্রফিটটা কত, প্রফিট তো নাই। কে কইছে নাই, প্রফিট দিছি স্যার, এই যে। দেয় নাই, ও দেয় নাই। বের করবো কেমনি এটা বলছি। ওই যে পিছনে যে 70 না সত্য দরকার নাই তো, আমি তো কোনো পার্সেন্টেজ বলি নাই, আমি তোমার বলেই দিলাম টোটাল কস্ট পাইছি কত 4 লাখ, আর বিক্রি কত করছি বিক্রি কত করছে? সেটা তো দেওয়াই আছে 5 লাখ, ও হ্যাঁ ওটা তো মাঝে জায়গাটা ফিল আপ করো কি দিয়া, স্যার বিয়োগ দিলেই হবে স্যার। সেটাই তো বলতো, সেটা বলে দাও, নিজেরা বলবো তো। স্যার ওই যে আপনি আগে বলেন নাই স্যার, ওইটা ওষুধ যে দিয়ে দিছে মানে প্রফিট আর সেলস। না এটা তুমি সেল মানেই তো, এর মধ্যে সেল মানে কস্টের সাথে কম্পেয়ার করবা, বেশি না কম, ও স্যার তোমার তো বলে দিবে না, নিচ থেকে বুঝতে হবে, বলবে না যে যদি কম ইনক্লুডিং হয়, প্রফিট, তাহলে লেস হবে। কস্ট হবে, এটা কস্ট মানে লেস লস হবে আর কি, লস, হ্যাঁ। তখন লেস লস, হ্যাঁ লসটা লেস করলে সেলস প্রাইসটা পেয়ে যাবা। ধরো কস্ট হলে 5 লাখ, সেল দিছে 4 লাখ, তার মানে কি বুঝতেছো, লাভ হয়েছে না লস হয়েছে, লস। কত হয়েছে 1 লাখ টাকা, তো লেস করতে হবে, লস মাইনাস করলে তো 4 লাখ টাকা মিলে যাবে, বিষয়টা ক্লিয়ার, হ্যাঁ। তোমার বুঝতে পারবে যে বেশি না কম, হ্যাঁ। ক্লিয়ার। তো এই অঙ্ক তো নিজেরা এখন লিখতে পারবো, তো ফরম্যাটটা আমি দিয়ে রাখছি আগে, গেল এটা। এবার দেখো এই যে আরেকটা আছে, ওই যে আরো কিছু ইনফরমেশন অ্যাড করছিলাম তো, আরেকটা আছে, হ্যাঁ এটা কি আরেকটু উপরে উঠাইতে হবে? এটা তো পাই না দিয়ে খুঁজে, যাক আঁকা বাঁকা যেমনি হোক তোমাকে হয়েছে কাজ হলে বোঝা নাকি, প্রশ্নটা তো পাইলেই হয়েছে একটু। স্যার এটা তো যে ইয়াতে দেওয়া থাকবে অবশ্যই সাজেশনে। স্যার কিন্তু আমি আমি- ন্যাশনাল সাজেশনে পাবো না স্যার? হ্যাঁ পাইবা, এই যে ক্লিয়ার। এটাতে বের করতে বলছি কি, এটা আগে একটু নজর রাখবা যে কী বের করতে বলছি, সেটা একটু আগে দেখো। এই যে ম্যাটেরিয়াল ইউজ, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচার, আমি যে হেডিংগুলো দিছি, যে হেডিং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, দেখছো, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, এটা যদি আমরা হেডিং চাই তাহলে এই জায়গায় আমি হেডিংটা লাগিয়ে দিতে পারতাম, এটা পড়তে গেল কে ওই যে ধাক্কা লাগছে স্যার আপনার। আচ্ছা স্যার এগুলা স্যার ওনারা একসাথে না দিয়ে ডাইরেক্ট দিতে পারতো, যে ডাইরেক্ট কস্ট করো, হ্যাঁ হইতে পারতো, চাইতেও পারে, তোমার কি বলে দিবে যেমনি চামো, যে হ্যাঁ গো যেমনি ভালো লাগে এমনি চাইবো, তখন তুমি কী করবে। হ্যাঁ ঠিক, তোমার কথা তো। আচ্ছা এটা হলো এই হেডিংটা দিছিল কি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, এই জায়গায় হেডিংটা, হ্যাঁ আগেরটা একটা পাইছিলাম না, যে কস্ট অফ ম্যাটেরিয়াল, এই যে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, না আমি লেখা দিব, সমস্যা না, ওইদিকে হ্যাঁ আগে ঘুমায়া ঠিকঠাক হোক, সমস্যা নেই, আমি লিখে শেষ করি, পরে একবার শো করে দিব। কস্ট অফ গুডস কী হবে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর কি ফর ইউজ, এটা কোন জায়গায় হেডিংটা হয় দেখো, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, এই হেডিংটা কোন জায়গায় হবে, ওই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে বিগিনিং ফিনিশ গুড যোগ করছি, ইন্ডিংটা বাদ দিব, বিগিনিং যোগ করার পরে যে টাকাটা, যে টাইটেলটা একটা নাম দিতে পারি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, এই পরিমাণ পণ্য আমি ব্যবহার করতে পারি, কিন্তু আমি সবটুকু ব্যবহার করি না, আমার 4000 টাকা পণ্য রয়ে গেছে, সেটা বাদ দিতে হবে, বিষয়টা ক্লিয়ার। বাদ দেওয়ার পরে যে নামটা হবে তার নাম কি, কস্ট অফ গুডস সোল্ড, এটা কি দেখা যাচ্ছে তো, এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, হ্যাঁ দেখা যাচ্ছে, কার সাথে বিগিনিং যোগ করার পরে, বিষয়টা ক্লিয়ার না, বুঝো নাই, তাহলে এই নামও পেয়ে গেলাম। এবার আমি আসি কোনটাতে, ও এদিকে পাইছিল না, এইবার ও আমি চাচ্ছিলাম কী কী চাইছে সেটা দেখার জন্য, না তো র মেটেরিয়াল আমরা বুঝছি কোন জায়গায় আসে, না দোষী সমস্যা না, প্রাইম কস্ট আমরা জানি, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং জানি কোন জায়গায়, কস্ট অফ গুডস কোন জায়গায় জানি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ সেটাও আমরা জানি, কস্ট অফ গুডস সোল্ডও পেয়ে গেছি অলরেডি, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট এইমাত্র লিখে রাখছি, আর প্রফিট অর লস আমরা তো কম্পেয়ার করবো লাস্টে। এবার দেখবো এই জায়গায় কী কী দেওয়া আছে, কীভাবে আছে, ইনফরমেশন কী কী আছে, অবশ্যই সবগুলাই থাকবে ধারাবাহিকভাবে, দেখতে শুরু করি। হ্যাঁ কোনটা কোন জায়গায় যায় নিজেরাই বলতে থাকবে এখন। অ্যাপেক্সের ডিফারেন্ট লেদার গুডস দ্য সেলস রেভিনিউ কত, 12 লাখ টাকা বলে দিছি, টোটাল সেল করছে 12 লাখ, তাহলে প্রফিট না লস হবে আমি বুঝবো কী করে, এটা পুরো বই করতে হবে করে কী পাইবা, কস্ট আর যে সেলস, সেল তো দেওয়া আছে, কস্টটাকে দেওয়া আছে এখনো, না, স্টেপ বাই স্টেপ আমি যাব, যাওয়ার পরে কম্পেয়ার করো লাভ না লস হয়েছে, ক্লিয়ার।
এবার আসো ওই যে পার্টিকুলার্স ব্যাখ্যা আর কি র মেটেরিয়াল পার্সিস, এটা তো আমি জানি কোন জায়গায় হ্যাঁ শুরু থেকে এটা বসে না। না না এই তো বিগিনিং বা ওপেনিং আর একটা কিন্তু বিগিনিং একই বিষয়। ওপেনিং র মেটেরিয়ালের সাথে পার্সেস ম্যাটেরিয়াল যোগ করো, ওই যে ফ্রেইট ইন ট্রান্সপোর্টেশন ইন ক্যারিজ ইনওয়ার্ড, সবগুলোর মানে কি? র মেটেরিয়াল না না ক্যারি ক্রয় পরিবহন। প্রোডাক্টটা যে কিনছো মেটেরিয়ালটা কিনে আনার যে বেইটা, সেটা ওই যে আমি এই যে লিখছি না ক্যারিজ ইন, এটা এই যে হ্যাঁ লিখছি। এটা লাগা এখন হুবহু অনেকগুলো পেয়ে যাবে। এই ক্যারিজ ইন লিখছি না, যে ক্যারিজ ইন, ওই জায়গায় ফ্রেট ইন লিখবা, ক্যারিজ ইনওয়ার্ড লিখবা, ট্রান্সপোর্টেশন ইন, আর আউট হইলে বিক্রি পরিবহন, সেটা কিন্তু আবার সেলিংয়ে চলে যাবে, মনে রাখতে হবে কিন্তু। এটা এখানে আসবে না। আউট দেওয়া থাকতে পারে কিন্তু সেটা এই জায়গায় আসবে না। স্যার এরকম কি হতে পারে যে অনেক এন্ট্রি আসবে না, তাও হ্যাঁ তাও দিয়ে দিতে পারে, হ্যাঁ দিতে পারে। কনফিউশন করার জন্য। তাহলে ফ্রেট ইন কোন জায়গায় যাবে আমি কিন্তু আগে বলে রাখছি, ক্যারিজ ইনওয়ার্ড যোগ করতে হবে। ওপেনিং ওয়ার্কিং প্রসেস কিন্তু এখন না, না এখন এটা তো আমরা জানি কি করতে হয় কখন। ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে ওপেনিংটা যোগ করতে হয়, ক্লোজিংটা বাদ দিতে হয়। বিষয়টা ক্লিয়ার? ফ্যাক্টরি ওভারহেড বের করার পরে ফ্যাক্টরি ওভার যখন যোগ করব ওয়ার্কস কস্ট আসলে কী করতে হয়, ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ আর ইন্ডিংটা বাদ। তারপরে কাজ ছিল কি, ওপেনিং ফিনিশ গুড যোগ, আর ওই পৃষ্ঠায় পাবো, এই পাশে এই পৃষ্ঠা নাই, ওই পৃষ্ঠা তোমার দেওয়া লাগবে না। এই যে ক্লোজিং ফিনিশ গুডস মানে কি? ক্লোজিং ওই যে ওইটা স্যার ইন্ডিং। এন্ডিংটা এটা কোন জায়গায় ওই কস্ট অফ গুডস বের করার সময় যাবে। লেস করতে হবে। ক্লোজিং র মেটেরিয়াল লেস করব, মেটেরিয়াল ইউজ পেয়ে যাব, সবই তো পরিচিত শব্দ। প্রোডাক্টিভ ওয়েজেস মানে কি? প্রোডাক্টিভ ওয়েজেস মানে স্যার ওই যে ওই উৎপাদন মজুরি আর কি, ওই যে লেবার যারা দেবো, লেবার না দিয়ে ওয়েজেস দিছে, লেবার আর ওয়েজেস কিন্তু একই শব্দ, জেনে রাখবো, দুটোই কিন্তু মজুরি। আর ওই যে চেঞ্জেবল এক্সপেন্স, এটাও ওই ডিরেক্ট এক্সপেন্সের মতনই, ডিরেক্ট ওভারহেড যে প্রোডাক্টিভ ওয়েজেসের সাথে এটা যোগ করে বাইরে যাবে, মানে আদারও তো ডিরেক্ট এক্সপেন্স থাকতে পারে, এটাও কিন্তু সেই ধরনের একটা এক্সপেন্স ওই জায়গায় যাবে। এটা তো ইনডাইরেক্ট মনে হয়। না ইনডাইরেক্ট, এটা ওই ডিরেক্ট এক্সপেন্স, মানে প্রোডাকশন কস্টের মধ্যেই চলে যাবে। ফ্যাক্টরি ওভারহেড সরাসরি বলে দিছি, ফ্যাক্টরি ওভারহেড কি বলছে, সরাসরি ফ্যাক্টরি ওভারহেড, 4-5টা বলে না, একটা। তারপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি পাই, ওয়ার্কস কস্ট, সবগুলো শব্দ কিন্তু পরিচিত, কোন জায়গায় যাবে না যাবে বলে যাচ্ছে। সেলিং ওভারহেড আমরা জানি কোন জায়গায় যাবে। আর জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দুইটাই পাশাপাশি লিখে যোগ করবো, এই দুইটাই কি কমার্শিয়াল এক্সপেন্সেস। এই যে দেখো সেলস অফ স্ক্র্যাপ পাইছি, সেলস অফ স্ক্র্যাপ, এটা কি করতে হবে, সেলস অফ স্ক্রিপ্ট স্যার ওই যে ওইটা ওই যে এই যে সেলস অফ স্ক্র্যাপ বা এই পৃষ্ঠায় তো এই যে হ্যাঁ এই পৃষ্ঠায় আছে। এই যে ফ্যাক্টরি ওভারহেড আসিল, আমার যদি সেলস অফ স্ক্র্যাপ দেওয়া না থাকতো তাহলে ফ্যাক্টরি ওভারটা সরাসরি বাইরে লিখতাম। যেহেতু আমার সেলস অফ স্ক্র্যাপ আছে, ফ্যাক্টরি ওভারটা ভিতরে লিখে সেলস স্ক্র্যাপটা বাদ দিয়ে বাইরে যাওয়া লাগবে, মনে থাকবে। তারপরে আসো কি আছে, প্রিপেয়ার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এই যা যা বলছি সবগুলো দেওয়া আছে একের পরে, কোনো প্যারা নাই, পেরে যাবে। তবে ওরা ওই আরেকটা জিনিস রাখতে পারো, সেটা তো এই জায়গায় করছি যখন, আরেকটা জিনিস ভেজালেটা দিচ্ছি, তারাও ভেজালে যাচ্ছি, আরেকটা জিনিস ক্লিয়ার করি। যদি অঙ্কের মধ্যে ওয়ার্কিং প্রসেস থাকে তাহলে আমরা এই জায়গায় বাদটা না দিয়ে ওয়ার্কিং প্রসেসে এসে বাদ দিব, বুঝছো? কোনটা কি স্যার আবার স্ক্র্যাপ ভ্যালু, অনেক অঙ্কের মধ্যে ওয়ার্কিং প্রসেস থাকবে না কিন্তু, ফ্যাক্টরি ওভারহেডের পরে সরাসরি অঙ্কতে চলে আসছে, তখন এই স্ক্র্যাপ ভ্যালুটা ফ্যাক্টরি ওভারহেডে বাদ না দিয়ে এই জায়গায় বাদ দেওয়া যায়। হ্যাঁ, ওয়ার্কিং প্রসেস ওই জায়গায় বাদ না দিয়ে, যেহেতু ওই জায়গায় সরাসরি ফ্যাক্টরি ওভার দেওয়া আছে। তো এটা তো সিম্পলের মধ্যে হয়ে গেছে, ঝামেলা মুক্ত অঙ্ক একটা অঙ্ক, হ্যাঁ সিম্পল অঙ্ক। এবার আমি একটু তাহলে একটু ঝামেলার দিকে আসি। এই যে একটা ঝামেলার একটা অঙ্ক আছে, এটাতে একটু আসো এখন। পয়েন্টটা একটু কমাই দিতে, অত উঁচা করে দিব না, তাহলে একটু বড় হবে। দেখো 2011 সালে আসছে, যে এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ দ্য রাজীব লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2000 কত সাল, 12 সাল। আগে বের করতে হবে কি একটু দেখিনি, হ্যাঁ কী কী বের করতে হবে, ঘুমাইতেছে মোবাইলটা, আচ্ছা
ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে। একটা বলছে কি ইনকাম স্টেটমেন্ট, আরেকটা কি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত তো আমরা যেতে পারি, তারপরে বলছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট তো দেখাইছি মাত্র কেমনে করতে হবে, এবং কী কী দেওয়া আছে সেটা একটু দেখি। এই যে আসছে আবার ক্লিয়ার। সেল দেওয়া আছে, সেল আমাদের তো কোন জায়গায় লাগবে, ইনকাম স্টেটমেন্টের শুরুতেই সেল লিখতে হবে। এটা তো দুইটা স্টেটমেন্ট চাই, কয়টা চাইছি, দুইটা চাইছে কিন্তু একটা না। এবার আসো ডিরেক্ট লেবার, এটা তো আমাদের কস্ট শিটের প্রথম দিক দিয়েই যাবে, প্রাইম কস্টের মধ্যে এটা যাবে। তারপরে আসে একদম জানুয়ারি প্রথম দিন কী কী আছে প্রথমে দেখো, র মেটেরিয়াল আছে, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, পার্সেস রিটার্ন, ওই পার্সেস থেকে বাদ দিব, বলছি না রিটার্ন থাকলে বাদ দিতে হবে, কিছুক্ষণ আগে বলে আসছিলাম। আর সেলস রিটার্ন কোন জায়গা থেকে বাদ দিব, সেল থেকে বাদ দিব, পার্সেস থেকে পার্সেস রিটার্ন বাদ, আর সেলস রিটার্ন সেল থেকে বাদ দিব, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। ফ্যাক্টরি সাপ্লাই, এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে যে ফ্যাক্টরির মধ্যে কিন্তু অনেকগুলোও থাকবে, একটাও থাকতে পারে। এই দুইটা অঙ্ক পাইছি একটা একটা করি, আর এখন কয়টা পাইতেছি যে অনেকগুলো আসতেছে। মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আবার একটু ঘুমাইতেছে, উঠবে না, স্লিপ না নেবার করে দিলাম, এবার ঘুমাই কেন না, এটা মোবাইলের কাজই এটা নাকি স্যার আমার একটু ঘুমাতে স্যার ফোকাস মুডটা এদিকে ওদিক হয়ে গেলে এমন হয়ে যায় মনে হয়। প্রশ্ন ছিল কোন জায়গায় পার্সেস গেছে, সবই তো জানি কোন কোন জায়গায় যাচ্ছে। ফ্যাক্টরি বিল্ডিং, ওই ফ্যাক্টরি আবার আরেকটা পেয়েছি ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি বিল্ডিংয়ের জন্য, আরেকটা মেশিনারির জন্য, যে উৎপাদন প্রক্রিয়া যে মেশিনগুলো ব্যবহার করে তাদের অবশ্যই। তাহলে কয়টা পেয়ে গেলাম ফ্যাক্টরি ওভারহেড, আগে কিন্তু দুইটা অঙ্ক পাইছি একটা একটা করে, এখন কয়টা পাইছি, একটা দুইটা তিনটা চারটা না পাইলাম। ইনডাইরেক্ট এনি এক্সপেন্স তো ফ্যাক্টরি ওভারহেড চারটা পেয়ে গেছে অলরেডি, এই চারটা ফার্স্ট কলামে রেখে যোগ করে বাইরে যাওয়া লাগবে। এরপরে ফ্যাক্টরি ট্যাক্সেস আবার আছে, শেষ হয় না এখন, প্রপার্টি ট্যাক্সেস, সম্পদের কিন্তু ট্যাক্স দেওয়া লাগে আবার 75% ফ্যাক্টরির জন্য, সেটা ফ্যাক্টরি ওভারহেডে চলে যাবে টোটাল টাকাটা। 10% অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ যাবে, 15% সেলস, এই তিনটা পার্সেন্টেজ করে তিন জায়গায় পাঠিয়ে দিবা। প্রথমটা যাবে দেখো সোজাসুজি, হ্যাঁ 6000 টাকা, ঠিক আছে 6000 এর উপর 75% করবা, ধরো 6000 তিন ভাগ মানে 4500 টাকা যাবে ফ্যাক্টরি ওভারহেডে। সরি একটু জানান স্যার দেখেন, ওই আমি বলছি ওটাই হ্যাঁ করো 6000 টাকার 75% করো, 6000 কে পার্সেন্টেজ করা দশমিক এত প্যারা না, ধরো 0.75 দ্বিগুণ করে দিবা, তাহলে পার্সেন্টেজের কাজ হয়ে গেল। বুঝলে স্যার 4500 আসলো, এটা দিবা কোন জায়গায়, ফ্যাক্টরি ওভারহেড। নাম দিবা কি, ফ্যাক্টরি ওভারহেড না ফ্যাক্টরি ওভারহেড তো হেডিং, হেডিং এর অধীনে চারটা তো নাম বলছি, আরেকটা আছে কি প্রপার্টি ট্যাক্সেস। কত টাকা, 4500। হ্যাঁ স্যার এবার লিখবা 6000 এর উপরে আবার 10% ধরব, হ্যাঁ 600 টাকা হবে, আবার এই 6000 এর উপর 15% ধরব, সবটি পার্সেন্টেজ যোগ করে 100, কিন্তু এর বেশি না কিন্তু। তারপরে টাকার পাইবা না তো, তিন জায়গায় ভাগ হওয়ার পরে আর টাকা থাকবে না। হ্যাঁ এই যে 10% করলে 600 টাকা, 4500 লোকে 600 যোগ করো, এইভাবে দেখলেই তো হয়। এই যে 75% আর 15% হলো 90%, আর 10 100 দিতে হইলো, আর 15% করলে কত হবে, 6 × 9 = 900 টাকা যোগ করে দেখবো 6000 টাকা হবে, প্লাস 900 প্লাস 900 আমি 100 দিচ্ছি, তাহলে ঠিক আছে স্যার। ক্লিয়ার বিষয়টা, তিন জায়গায় ভাগ করে বসাবে, সবগুলোর নাম হবে কি প্রপার্টি ট্যাক্সেস, প্রপার্টি ট্যাক্স, সব জায়গায় প্রপার্টি ট্যাক্স, টাকাটা ভাগ হয়ে বসবে, তিন জায়গায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এটা কোন জায়গায় যাবে, কি রিপেয়ার করি, স্যার এটা ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরির মধ্যে মেশিন টেশিন নষ্ট হয়ে গেছে, তাহলে এটাও ফ্যাক্টরি ওভারহেডে যাবে। 7-8টা অলরেডি 6টা কিন্তু পেয়ে গেছে অলরেডি। র মেটেরিয়াল ইউজ, চলে যাবে, র মেটেরিয়াল ইউজ কিন্তু দেওয়া আছে, এই জায়গায় একটা গেঞ্জাম আছে, কতটুকু যে ম্যাটেরিয়াল পারচেজ করলাম সেটা তো নাই। আচ্ছা আমার তো কি প্রয়োজন আছে সবগুলো, র মেটেরিয়াল ইউজ মানে কোনটা, যেটা ব্যবহার হইছে, ব্যবহার হয়েছে, তাহলে আমার বিগিনিং প্লাস পারচেজ প্লাস ফ্রেটিং লেস রিটার্ন, এই কাজগুলো কি করা দরকার আছে না তো স্যার, ইন্ডিং ক্লোজিং লেস কি ক্লোজিং, সবগুলা কাজ করে কত টাকা হয় ম্যাটেরিয়াল ইউজ, সেটা তো ওরা দিয়েই দিয়েছে, তাহলে এই সংক্রান্ত কাজগুলো আমার উপরে করা লাগবে, সরাসরি ম্যাটেরিয়াল ইউজ লিখে দিই। স্যার মনে করেন স্যার আমরা এটা কইরা এসে নিচে এটা খেয়াল করলাম, নিচে দেখলাম তুমি তো প্রশ্নটা আগে পড়ে নিবে, আমার নিয়ম বা সবার একটা ডিরেকশন দেয়, প্রশ্নটা এক নজর পড়বা, তুমি অঙ্ক দিয়ে লাফাইতেছো, লাস্টে এমন এক আইটেম দিছে অঙ্ক আর মিলবে না, 10 নম্বর তো পাইবা না, এক জায়গায় লাগে অঙ্কটা পারতো, আরেকটা অঙ্ক ইয়া করো, এটা বাদ দিয়ে। এই জন্য আগে প্রশ্নটা একটু পড়ে নিবা, পুরা ধরা শুরু করলাম, লাস্টে একটা দিলা, হাই হাই এতক্ষণ পরিশ্রম করলাম, হ্যাঁ এটা দিয়েই রাখছে, তবে ওই কইরা থাকলে একই সেম আনসারে আসতো, অযথা পরিশ্রম করলা আর কি লাভ নাই। আর তোমার বলতো যে হ্যাঁ তো একটু মনে প্রশ্নটা না পড়ে আনসারটা করছো, স্যার তোমার একটু হয়তো আইলো একটু মনে করেন আমি এটা করলাম, আমার উত্তর মিললো না, কিন্তু এখানে দিয়া রইছে, তখন বুঝলাম যে হ্যাঁ আমার তাহলে ভুলই ছিল। এটা একটা বেনিফিট হবে, এই বেনিফিটের জন্য তো এত দৌড়ানো দরকার নাই, তো এত পরিশ্রম করার। এই দেখো আবার আসছে ইন্স্যুরেন্স, হ্যাঁ ফ্যাক্টরি 50%, আরেকটা ফ্যাক্টরি পাইলাম, এটা তো বুঝি, হ্যাঁ সব কষ্ট কে ফ্যাক্টরি ওভারহেডে যাবে ইন্স্যুরেন্স, নাম দিবা ইন্স্যুরেন্স কষ্ট না এক প্রকার,
ইন্স্যুরেন্সটা কোন সংক্রান্ত এটা বেসিক্যালি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে দিতে পারতাম যদি কোনো কিছু বলা না থাকতো, কিন্তু এখন তো বলে দিছি বলে দিছে। ফ্যাক্টরির মধ্যে, ফ্যাক্টরির জন্য তো ইন্স্যুরেন্স দেয়, ফ্যাক্টরিটা আগুনে পুড়ে গেলে পাওয়া যাবে, তাহলে অফিসের এটা জন্য factory অফিসটা আগুনে পুড়ে গেলে factory overhead এ চলে যাবে। ফ্যাক্টরি ওভারহেডে, এটা অফিসে, আর এটা কি সেলিং, আর যে শুধু 3 ভাগ হয়ে ইন্স্যুরেন্স যাবে। থাকতো তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভে আমরা দিতে পারি। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এটা তো লাগবে কারণ কস্ট অফ গুডস বের করতে হবে না, কস্ট অফ গুডস আবার দেওয়া আছে, এটা কি স্যার? আর কস্ট অফ গুডস তো দেওয়া আছে। আমার মনে হয় তো প্রশ্নেই স্যার প্রশ্ন Cost কি of- জানেন? হ্যাঁ? এটা সবই সবই তো দিয়ে দেওয়া আছে রাখছে কেন স্যার? না, কস্ট অফ স্যার গুডস এটা তো অনেক ছোট স্যার, অঙ্ক। দেখেন এটা ছোট না, স্যার। না। না দেখি, হ্যাঁ স্যার ওরা তো অঙ্ক করেও দিছে। কিসের অঙ্ক করলো তাহলে? ইনকাম স্টেটমেন্ট করছে, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। আচ্ছা, কস্ট অফ গুডস ওয়ার্কিং প্রসেস 4,76,000, ওদেরটা কত? 4,75,000। আমার কিছু মনে হচ্ছে না, বাসায় আমি আজকে যাবো কিভাবে, মানে তো আসতেছে। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, মেলে? লকডাউনে করে আমি মোটে টিউশন মোটে আমিও পেয়েছি। আচ্ছা দেখো ওই জায়গায় ওরা যে কাজটা করছে কস্ট অফ গুডস সোল্ড করার জন্য, জি স্যার। ওরা ইনকাম স্টেটমেন্টে এই বিষয়গুলো ইউজ করছে। ইনকাম স্টেটমেন্ট করার জন্য যেটা লাগবে, সেল লাগবে, সেল কোনটা থেকে ইউজ করছে স্যার? মেইনটা ইউজ করে না, যে ডিরেক্ট দিছে ওইটা ইউজ করে না, যেটা ইনডাইরেক্ট দিছে মানে কইরা কইরা বানানো লাগবে ওইটা দিছে, মানে না না, যেটা দেওয়া সেটা ইউজ করছে ওইটা ইনকাম স্টেটমেন্ট করার জন্য। তো সেল থেকে আমরা রিটার্নটা বাদ দিয়ে, সেটা তো আমার ওই জায়গাও করতে হবে, ওই জায়গাও করতে হবে। তারপর কস্ট অফ গুডস সোল্ড তো দেওয়াই আছে, বাদ দিলাম, গুডস সোল্ড পেয়ে গেলাম, অপারেটিং এক্সপেন্সেস ওই এই জায়গায় কিন্তু আনতেই হবে অপারেটিং এক্সপেন্সেসগুলো। আর এডি কিন্তু আমার কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য লাগবে না, কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য কিন্তু এডি লাগবে না। কোনটি? স্যার, এই যে Operating অপারেটিং এক্সপেন্স expenses। মানে যে কাজের সময় যেগুলো খরচ হয় ওগুলো। অপারেটিং হচ্ছে যে কোম্পানি নিয়মিত যে ব্যয়গুলো হয়, সংগঠিত হয়, কোম্পানি একটা মেনটেন করার জন্য যে ব্যয়টি হয়, এটা আবার ভাগে আছে। ফ্যাক্টরি আর অপারেটিং মনে হয় এক। না, ফ্যাক্টরি অপারেটিং তো এক না। তাহলে ওই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ভাগে ভাগে কোনটি আসবে তো বলিয়ে দিলাম, ওইটি নিয়ে আসবে এই জায়গায়। আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং এক্সপেন্স, এটি ভাগ করে নিয়ে আসবে টোটাল অপারেটিং এক্সপেন্স। তো সেল থেকে গ্রোস প্রফিট থেকে টোটাল অপারেটিং বাদ দিলে কি নিট প্রফিট, ইনকাম স্টেটমেন্ট শেষ। বিষয়টা ক্লিয়ার? তারপরে ওই যে ম্যাটেরিয়াল ইউজ যেটা ছিল, ওরা ম্যাটেরিয়াল ইউজ কত ছিল? 3,60,000। ওদের দেওয়া ছিল কত ম্যাটেরিয়াল ইউজ? ম্যাটেরিয়াল ইউজ 2,65,000। র ম্যাটেরিয়াল ইউজড একটা, দুইটা, তিনটা, চারটা, র ম্যাটেরিয়াল ইউজ 2,65,000। ওদের কত আছে? র ম্যাটেরিয়াল ইউজড 2,65,000 আছে, ডিরেক্ট লেবার যোগ করে বাইরে চলে আসে প্রাইম কস্ট। যেহেতু ওরা স্টেটমেন্ট আকারে চাচ্ছে, বের করে দেখায় দেওয়া আর কি, আর বিষয়টা একই। হ্যাঁ, এতে কোনো আচ্ছা ব্যালেন্সিং ফিগার। আচ্ছা, র ম্যাটেরিয়াল ক্লোজিং এটা কি দেওয়া ছিল কোনো জায়গায়? দেখি তো একটু, কি স্যার? ক্লোজিং র ম্যাটেরিয়াল কি দেওয়া ছিল? হ্যাঁ দেওয়া ছিল কই স্যার, আছে? এই যে এদিকে কই ভালো করে দেখো। এদিকে স্যার আমি দেখছি। না, এটা তো বিগিনিং, জানুয়ারি 1 তারিখে। আচ্ছা আমি দেখছি। ক্লোজিং স্টক আছে, ওপেনিং স্টক আছে। স্টক মানে পণ্য, হ্যাঁ, ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক এগুলো প্রোডাক্ট। হ্যাঁ, ওপেনিং এই স্টক, যে ক্লোজিং ক্লোজিং স্টক, স্টক। না না এটা না, ক্লোজিং ফিনিশ গুডস। র ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে র ম্যাটেরিয়ালস। এই বইটাতে স্যার Cost of উল্টাপাল্টা goods। করে স্যার, ওপেনিং গুডস, হ্যাঁ, ওপেনিং গুডস, ঝামেলা আছে মনে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, তার সাথে ওপেনিং গুডস আর ক্লোজিং জানা নাই, লেস করছি। ওপেনিংটা দিছি 38,000। ঝামেলা আছে স্যার। ক্লোজিং স্টক ফিনিশ গুডস, ফিনিশ গুডস তো ক্লোজিং স্টক ফিনিশ গুড ডিসেম্বর 1 52,000 টাকাতে আমার মনে হচ্ছে যে ওরা কি এটা করলো 52,000 টাকা তো দিছে, তো 52,000 দিছে তো। ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং আবার ফিনিশ, পার্সেস দিছে। ও ফ্যাক্টরি সাপ্লাইজ, দেখছো মানে ভালো করে রিডিংটা একটু অস্পষ্টতার কারণে একটু সমস্যা হয়েছিল। দেখো এইটা একটা হেডিং কিন্তু, বুঝছো, ফ্যাক্টরির জন্য মনিহারি, ফ্যাক্টরি রিলেটেড এই বিষয়টা একটু ক্লিয়ার। আগে তোমার কাছে ফ্যাক্টরি রিলেটেড কোনো বিষয় আর ভালো করে হেডিংটা পড়া নেই। ফ্যাক্টরি সাপ্লাইজ কিনছে এত, আগের ছিল এত, আর ক্লোজিং হয়েছে এত। তো ফ্যাক্টরি সাপ্লাইজ কতটুকু লিখতে হবে, কোনটা লিখবা? এটা কিন্তু অন্য কোনো প্রোডাক্ট না, ফ্যাক্টরি সাপ্লাই শুধু। পারচেস করছি, আগেরও ছিল, নতুন আবার আছে। ওপেনিং ক্লোজিং সবগুলাই দেওয়া আছে। পারচেস করছি, আগের ছিল। তো এই ফ্যাক্টরি সাপ্লাই যখন লিখবা হেডিং দেওয়া, এটার অধীনে কি লিখতে হবে? পারচেস যুগ
ওপেনিং যোগ আর ক্লোজিং বাদ দিতে হবে। ফ্যাক্টরি সাপ্লাইজের জন্য এই কাজটা করতে হবে শুধু, এটা এখন অন্য কোনো স্টক না, ফ্যাক্টরি স্টক, ফ্যাক্টরি সাপ্লাই মজুদ, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, আবার ক্রয় করছি, তিনটা জিনিস একসাথে দেওয়া, এটা ফ্যাক্টরি সাপ্লাইজে কাজ করতে হবে। তাহলে আমাদের যে ক্লোজিং ম্যাটেরিয়াল সেটা কি আছে কোনো জায়গায়? বিগিনিং তো আছে, ক্লোজিং ফিনিশ গুডস আছে, কিন্তু ম্যাটেরিয়াল ওইটা তো নাই। তার মানে তোমার ওই ফরম্যাটটা করতে হবে, করার পরে তুমি পাইবে কি করে এখন দেখো। এই যে ওরা বলে দিচ্ছে ম্যাটেরিয়াল ইউজ কত 2,65,000 আমি জেনে গেছি, আমি জানি কি ওপেনিং জানি, পার্সেস তো জানি, আর লেস রিটার্নটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে টাকা আসলো এটা কইলো কত হলো 3 লাখ টাকা। এই জায়গায় বলছে কত ম্যাটেরিয়াল ইউজ কত ইউজ হচ্ছে কি 2,65,000 দেওয়া আছে কিন্তু প্রশ্নের মধ্যে। হ্যাঁ জি স্যার। এই যে মাঝে মিসিং ফিগারটা ফিল আপ হবে কি দিয়া? 3 লাখ থেকে 2,65,000 বাদ দাও। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে না হও না? কি বলছো? বুঝছি স্যার। যেটা ক্লোজিং কিন্তু নাই, ক্লোজিংটা নাই, নাই। এই জন্য প্রশ্নটা আগে সূক্ষ্মভাবে পড়তে হবে কিন্তু। ক্লোজিংটা নাই, ক্লোজিংটা ক্লোজিংটা না থাকলে কিভাবে হবে? মানে এই তুমি আগে ওপেনিং এর সাথে Opening-টার সাথে পার্সেস যোগ করো, purchase যোগ। রিটার্ন বাদ দাও, ফ্রেট ইন থাকলে কিন্তু যোগ করবা, যোগ করে যে টাকাটা পাইবা লিখবো যে কস্ট, যে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, এই পরিমাণ র ম্যাটেরিয়াল আছে যেটা আমি ব্যবহার করতে পারবো, একটু হেডিং দিলেও পারো না দিলেও পারো, আর অনেক অঙ্ক কিন্তু চাই হেডিংটা দেওয়ার জন্য, তখন দিতেই হবে বাধ্যতামূলক। এবার কস্ট অফ ম্যাটেরিয়ালটা কিন্তু আমার বলে দিছে অঙ্কের মধ্যে যে ম্যাটেরিয়াল ইউজড কত, কত এই টাকাটা আমরা কিন্তু বাইরেও লিখে দিলে পারি। হ্যাঁ, ম্যাটেরিয়াল ইউজটা সরাসরি বাইরে যা, ডিরেক্ট লেবারটা সরাসরি বাইরে, দুইটা যোগ করে এই জায়গায় লিখে, ওরা অন্য প্যাটার্ন করছে আর কি, সমস্যা নেই, 2 কলাম 3 কলাম করছে ওরা। এই যে 2,65,000 আমি জানি, আগে বলছে 3 লাখ, মাঝে কত হবে, কত বাদ দিলে 2,65,000 হবে? কত বাদ দিলে 2,65,000 3 লাখ তো আমার দেওয়া আছে, ফাইনালে আমার যাবে 2,65,000, ওরা কিন্তু বলে দিছি। তা আমার কত বাদ দিতে হবে? একটা সাথে আরেকটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে 3 লাখ থেকে 2,65,000 বাদ দাও, 35 পেয়ে যাবা। এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল না, সুতরাং বের করলাম ফুললিটাই করতে হবে, স্টেপটা সবটি মেনটেন করতে মানে হবে। প্রশ্নটা ঘুরায় করছে। হ্যাঁ, এই যে ফ্যাক্টরি সাপ্লাইজ, ওপেনিং যোগ, পার্সেজের সাথে ওপেনিং যোগ করো, ক্লোজিং বাদ দাও, চলে আসবে বাইরে। হ্যাঁ আর ইনডাইরেক্ট লেবার, হিট, ফ্যাক্টরি বিল্ডিং, যা যা বলছিলাম সবই আছে। তো এই অঙ্কটা একটু প্র্যাকটিস করতে পারো, এটা মোটামুটি একটু জটিল আছে। হ্যাঁ, এর চেয়ে আরও জটিল আছে, সেই জটিলে কি যাবো? হ্যাঁ স্যার যান বুঝাই দেন, মাথা ক্লিয়ার হবে। এই যে পদ্মা সেতু নিয়ে বলছিলাম যে টেন্ডার করতে হবে, এই টেন্ডারের একটা হালকা একটা টেন্ডার তোমাদের দেখাই দিই। মাথা ঠিকঠাক মতন বলো, যতক্ষণ মাথায় ধরতেছে তো বলবা, ধরো মাথায় বুঝলো না, আমি শুধু বুঝাইলাম। তবু একটা সুবিধা আছে যে রেকর্ডটা যখন তোমাদের কাছে চলে যাবে তখন তো গেলে আবার ওই জায়গায় একটু দেখে নিবা। আর এখন যে ধরো মাথা তোমার লোড হয়ে গেলো কত মিনিট পরে, ধরো 57 মিনিট পরে মাথা তোমার একটু হালকা লোড দিচ্ছে, তাহলে 57 মিনিটের পরে গিয়ে দেখবো এরপরে কী ছিল, আগেটা তো দেখছোই। বিষয়টা বুঝো না? বুঝছো বুঝছো মানে 57 মিনিট পর তো তোমার মাথা ফ্রেশ আছে, হ্যাঁ ধরো এরপরে তোমার লোড, তাহলে তুমি 57 মিনিট পরে গিয়ে আবার টাইনে ভিডিওটা দেখে নিবা। এরপরে আমি কি বুঝাইলাম, এবার আসো কস্টশিট বের করতে বলছে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি, উৎপাদনশীল কোম্পানি, এই ইনফরমেশন দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস, অনেকগুলো কিন্তু বিগিনিং, এন্ডিং, অনেক প্যারা দেয়, অনেকগুলো আছে সরাসরি দেওয়া থাকবে। কীভাবে আছে সেটা তো আমরা বুঝবোই। সরাসরি দেওয়া থাকে। ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, দুইটা দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা এই দুইটা যোগ করবো, ইনকোস্ট পেয়ে যাবো। ওই ওপেনিং, পার্সেজ যোগ, রিটার্ন বাদ, ক্লোজিং বাদ, এইগুলো করা লাগবে। এখানে সবই ডাইরেক্ট দেওয়া আছে। কিন্তু আরেকটা পদ্মা সেতু করতে হবে, মিনি পদ্মা সেতু, এই জন্য এটা ইয়া দিচ্ছে, টেন্ডার করতে হবে, লাস্টে আবার টেন্ডার আহ্বান করছে। তো দুইটা যোগ করলাম, প্রাইম কস্ট পেয়ে গেলাম। তারপরে কি করতে হবে? ওয়ার্কস ওভারহেড যোগ করবো, কি পাবো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা ওয়ার্কস কস্ট। ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ করলে কি পাই? প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড যোগ করলে কি পাই? এই ভুলে গেছি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, 4বার 5বার 7বার বলা হইতেছে অলরেডি, হয়ে যাবে মুখস্থ। তাহলে তারপরে কি ছিল? ওই দেখো, ওই যে আমি বলছিলাম সব জায়গায় কিন্তু ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস নাও থাকতে পারে, না থাকলে এরপরে স্টেপে চলে আসো। অপারেটিং এক্সপেন্স, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করো। যোগ করে তিনটা যোগ করলে কি পেয়ে গেলাম? সেলস। আরে না, টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। টোটাল কস্ট। এই যে এই নাই কিন্তু, ওপেনিং নাই, ফিনিশ গুডস নাই, তাহলে লাস্টে চলে আসবো, সমস্যা তো নাই। এই যে এবার কস্ট অফ গুডস সোল্ড। কষ্ট গুড কি পেয়ে গেলাম? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস, ফিনিশ গুডস তো নাই, ওপেনিং ফিনিশ আবার ক্লোজিং ফিনিশ এটাও তো নাই, এটাও তো নেই। এটা টোটাল কস্ট। টোটাল কস্ট। কিন্তু টোটাল কস্টের সাথে কি আছে আবার? প্রফিট বলে দিছি। প্রফিট তো সেল কত? সেল কত? ওই ওইটার যে সাথে এটার এটা সাথে এটা বিয়োগ দিয়া যেটা এই যে এই যে এই যে একটা আগে শিখছো, সরি যোগ দিতে হবে। আমার তো এই ধরো 8 টাকাতে কিনা 4 টাকা লাভ করছি, শুরুতে না বললাম যে 8 টাকা কিনে 2 টাকা লাভ করলে যোগ বিক্রি করতে করছি হবে। কত? প্রফিটটা যোগ করলে তো সেলস প্রাইস পেয়ে যায়, সেটাও তো সেম। সেলসের সাথে প্রফিটটা যোগ করো, জি স্যার। সেলস হিসেবে প্রফিটে যোগ করলেই সেলস প্রাইস পেয়ে যাবা। হ্যাঁ এটা হলো নর্মাল একটা ইয়া হয়ে গেছে। কি হয়ে গেল? এই তোমার এই যে কস্টশিট করাটা হয়ে গেছে এই পর্যন্ত। এবার দেখো এটা কত সালের কাহিনী? 12 সালের শেষ দিনের কাহিনী। এবার বলতেছে যে
একটা অর্ডার পাইছে, ওয়ার্ক অর্ডার, কাজের অর্ডার পাইছে, কি হ্যাজ বিন এক্সিকিউটেড ইন 2012 সাল অ্যান্ড ফলোয়িং এক্সপেন্সেস হ্যাজ বিন ইনকার্ড। নিম্নোক্ত ব্যয়গুলো সংগঠিত হবে। কি হচ্ছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল 2000 আর ডিরেক্ট ওয়েজেস 1000 টাকা। মিনি পদ্মা সেতু যে ম্যাটেরিয়ালগুলো বলে দিয়েছি যে এত লাখ টাকা ম্যাটেরিয়াল কিনেন, এত লাখ টাকার লেবার লাগবে, বাকিটা আপনি করেন। তাহলে ওই পদ্মা সেতুর অনুপাতে করব। কিভাবে করব? অ্যাজিউমিং, মনে করো এটা আসলে বেসিক্যালি ওই 11 সালের কাহিনী। হ্যাঁ, 12 সালে নতুন একটা কাজের অর্ডার পাইছি। 12 সালে 11 সালে মনে করে যে 11 সালে রেট অফ দ্য ফ্যাক্টরি ওভারহেড হ্যাজ গন আপ 20%। ধরো পদ্মা সেতু যত টাকা প্রথমবারে যে টেন্ডারটা হয়েছিল, এখন কি অত টাকা আছে না বেড়ে গেছে? অনেক বেড়ে গেছে। এই ওরা ওই যে আসলে তো বাড়েই, অনেক কারণেই বাড়ে, আর অনেক সময় আবার একটু যে টাকা পয়সা ইয়ে করার লাগে করার লাগে করে। যাক, এটা তো আমরা এটা তো পাবলিক ভিডিও। হ্যাঁ, তো বেড়ে গেছে কত পার্সেন্ট? 11 সালের তুলনায় 2012 সালে ফ্যাক্টরির ওভারহেডটা কী হয়ে গেছে? 20% বেড়ে গেছে। আগের মতন আর নাই। ডিস্ট্রিবিউশন ওভারহেড গন ডাউন, বন্টন প্রক্রিয়া সহজ হয়ে গেছে, কমে গেছে, ব্যয়টা কমে গেছে, 10% কমে গেছে। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গন আপ, 12% বেড়ে গেছে, আগের তুলনায় বেড়ে গেছে, 12.5% বেড়ে গেছে। অ্যাট হোয়াট প্রাইস, কত টাকা? শুড দ্য প্রোডাক্ট বি সোল্ড, কত টাকা প্রোডাক্টটা সেল করতে হবে? সো as to earn the same return, same rate of profit on the selling price। আগে যে সেলিং প্রাইসের উপর যে পরিমাণ লাভ করছি, আমি এই বছরও সেম পরিমাণ লাভ করব। পদ্মা সেতু করে আমরা যত টাকা প্রফিট হয়েছে, এই মিনি পদ্মা সেতু করবো অত টাকায় প্রফিট করব। তাহলে আমার কত টাকা এটা দাম চাইতে হইব না? টেন্ডার যে সাবমিট করো তোমার তো একটা মূল্য লিখে দিতে হইব। তো কত টাকা মূল্য লিখবে? আন্দাজ একটা লিখে দিলে তো হবে না, যৌক্তিক কারণ অনুযায়ী লিখতে হবে। ভাই আমি ওইটা করছি এত%, এটা আমরা এত % করে দিতে পারবো, কারণ আমি তো ওটা প্র্যাকটিক্যাল করে আসছি কাজটা। তো ওইটা যে রেটে করছি আমি এই রেটে করে দিব, তাহলে এত টাকা লাভ ধরে আমি কাজ করবো, আর নিচে আমার দ্বারা সম্ভব না। আমি মিনিমাম 20% লাভ করুন বা 10%, 12% লাভ করুন। তো এখন মূল্যটা কত হবে? সেই মূল্যটা আমরা টেন্ডার সাবমিট করি প্র্যাকটিক্যাল। এখন কি করতে হবে স্যার? এখন আগে যে কস্টশিটটা আছে, নর্মাল যে কস্টশিটটা, যে 11 সালের কাহিনী, ওটা তো স্টেপ আকারে সাজানো না, ওটা আমার আগে সাজাইতে হইব। সাজানোর জন্য কী করবো? ওটা সাজানোর নিয়ম কী ছিল? ওটার জন্য তো এই যে একসাথে দেওয়া, অতগুলো আগেরটার মধ্যে এত প্যারা না, কিন্তু সিম্পলের মধ্যে ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার যোগ করো, প্রাইম কস্ট পেয়ে গেলাম। তারপরে কী করো? ওয়ার্কস ওভারহেড যোগ করো, ওয়ার্কস কস্ট পেয়ে গেলাম। ওয়ার্কস কস্ট আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টগুলো যোগ করো। কী কী আসছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, কস্ট অফ প্রোডাকশন, সেলিং ওভারহেড, ডিস্ট্রিবিউশন ওভারহেড, প্রফিট যোগ করব। যোগ করার পরে যেটা আসলো টোটাল কস্ট। টোটাল কস্ট হলে প্রফিট যোগ করে কী পেয়ে যাবা? সেলস প্রাইস পেয়ে যাবা। বিষয়টা ক্লিয়ার একটু? হ্যাঁ। তো এটাই হলো সেলস প্রাইস আগেরটা। এবার বলছিলাম যে টেন্ডার করার জন্য কতগুলো ওয়ার্কিং করতে হবে, 3টা ওয়ার্কিং দিলাম না, সেই ওয়ার্কিংগুলো করতে হবে। পার্সেন্টেজ অফ, দেখো প্রথমে কি লেখা আছে, এটা হলো একটার উপর আরেকটা আর ওয়ার্কিং হচ্ছে এটা টেন্ডারের জন্য। পার্সেন্টেজ অফ ওয়ার্কস কস্ট অন ডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেডের আরেক নাম কিন্তু ওয়ার্কস কস্ট। হ্যাঁ, ওয়ার্কস কস্ট অন ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস বা ফ্যাক্টরি ওভারহেড ডিরেক্ট ওয়েজেসের উপর, ডিরেক্ট ওয়েজেসটার নিচে ফ্যাক্টরি ওভারহেড উপরে গুণ 100। এই অঙ্কের ফ্যাক্টরি ওভারহেডটা ইউজ করতে হবে, এই অঙ্কের ডিরেক্ট ওয়েজেসটা ইউজ করতে হবে। তো ডিরেক্ট ওয়েজেস কত ছিল? 1 লাখ টাকা, ফ্যাক্টরি ওভারহেড 60,000 টাকা, 1 লাখ নিচে 60,000 উপরে গুণ 100, কত %? 60%। বিষয়টা ক্লিয়ার একটু? ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে গিয়ে 60,000, এই যে আর হচ্ছে ডিরেক্ট লেবার হচ্ছে 1 লাখ। 1 লাখ, এই যে হ্যাঁ, 100, হ্যাঁ কত %? 60%। ক্লিয়ার একটু? হ্যাঁ স্যার বুঝছি। এরপরে কি লিখছি দেখো আবার, পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্কস কস্ট। এই যে দেখো আছে, এই যে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন কি? ওয়ার্কস কস্ট। উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, নিচে ওয়ার্কস কস্ট গুণ 100। এটা তো আছে সেম, দেখো পার্সেন্টেজ অফ ওয়ার্কস কস্ট, ওইটা তো গেছি। পার্সেন্টেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন ওয়ার্কস কস্ট, ওয়ার্কস কস্ট নিচে, ওয়ার্কস কস্টটা আসে কী করে? প্রাইম কস্টের লাগে ওভারহেড যোগ করলে পেয়েছিলাম। এই যে এটার মধ্যে দেখবে, যে এটার মধ্যে এই টাকাটা ওভারহেড যোগ করার পরে যে টাকাটা, তার নাম কি? ওয়ার্কস কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট। তো এটা নিচে, আর ফ্যাক্টরি উপরে কি ছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা কত? এই যে 67,200 না কোনটা? হ্যাঁ 67,200। 67,200। তো যোগ করো, যোগ করার পরে কি হইলো? গুণ করে দেব। এত %? না ভাগ করো, ভাগ করে ভাগ গুণ করে মানে গুণ করব। তো পাইলাম কত? এত টাকা। হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশন। তো পার্সেন্টেজগুলো তো বের করছি, এই পার্সেন্টেজ তো বের করা বুঝছো? হ্যাঁ এই পার্সেন্টেজটা ওয়ার্কস কস্টটার নিচে,
আর ফ্যাক্টরি ওভারহেড উপরে পার্সেন্টেজ চলে আসবে। ক্লিয়ার? তারপরে কি ছিল, কয়টা পার্সেন্টেজ? 3টা কিন্তু। আরেকটা ছিল সেলিং, আরেকটা ডিস্ট্রিবিউশন, আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা ওয়ার্কস কস্ট, 4টা তো না? আমি তো বলছি দুইটা একসাথে থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে। হ্যাঁ সিঙ্গেল থাকলে 2বার লিখতে হবে, আর একবারে থাকলে একটা। তাহলে প্রথমে গেছে একটা এই জায়গায়, একটা এই জায়গায়, দুইটা কিন্তু একসাথে বসানো। হুম হুম ডিস্ট্রিবিউশনের আরেকটা নাম কিন্তু মার্কেটিং। ডিস্ট্রিবিউশনের আরেকটা মার্কেটিং সিঙ্গেল থাকলে সিঙ্গেল লিখতে হবে। ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন মানে মার্কেটিং। হ্যাঁ, এটা একটু দেরি হতে দিন। ওই যে সেলিং ওভারহেড, তো সেলিং ওভারহেড উপরে আর ওয়ার্কস কস্টটা নিচে, পার্সেন্টেজ চলে আসতেছে। হ্যাঁ, একের পর এক পার্সেন্টেজ কিন্তু আসতেছে। ডিস্ট্রিবিউশন ওভারহেড উপরে আর ওয়ার্কস কস্টটা নিচে, পার্সেন্টেজ আরেকটা চলে আসলো। ওরা বলছিল সেলের উপর আরেকে যত পার্সেন্ট লাভ করে, এখনও তারা সেম লাভটাই করবে। স্যার উপরে কি সেলিং? হ্যাঁ, সেলিং, তারপর নিচেটা ওয়ার্কস ওভারহেড, ওয়ার্কস কস্ট। বুঝছি। আচ্ছা, এরপরে আসো, আগে ওরা প্রফিটের উপর লাভ করে যত পার্সেন্ট, এখনও তো আমরা টেন্ডারটা সাবমিট করবো অত পার্সেন্টই লাভ করবো। আগে যত করছে অত পার্সেন্ট লাভ করছে। তো আর প্রফিট উপরে, সেল নিচে গুণ 100, কত পার্সেন্ট হয়? 18.26%। এত পার্সেন্ট। আর এটা যদি সেলের উপর হয়, এখন যে অঙ্কটা আমি করব, আমার কি সেল দেওয়া আছে? আগের অঙ্ক তো সেল বের করা সম্ভব, সেল দেওয়া ছিল, হুম হুম সেলের উপর প্রফিট বের করছে, এত টাকা পার্সেন্টেজটা পেয়ে গেছে। এখনো যে অঙ্কটা আমি করব, এটা কি সেল দেওয়া আছে? না, পাবো কি? কস্ট। কস্ট। লাভ দেওয়া আছে কোনটা? লাভে যেটা দেওয়া আছে কিসের উপর লাভ দেওয়া আছে? সেলের উপর লাভ দেওয়া আছে। সেলের উপর। আমার লাগবে কিসের উপর এবার? প্রফিট কষ্টের উপর। কষ্টের উপর। আমরা কোন দিকে যাবো? কস্টের উপর যাবে। কস্ট থেকে না, সেল থেকে কস্টে যাব। কস্টে যাবো। সেল থেকে কস্টে গেলে কি করতে হয়? যোগ না বিয়োগ করতে হয়। ওই যে পার্সেন্টেজ অফ প্রফিট বের করছিলাম না, সেলস থেকে যদি কস্ট যায় বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে ওই যে 100 থেকে এত বিয়োগ করে পার্সেন্টেজ করে এই একটা পার্সেন্টেজ বের করে রাখছে। তুমি যদি বলো আমি এই জায়গায় পার্সেন্টেজ বের করতে পারবো না, আমি সরাসরি প্রফিটটা বের করবো, এই জায়গায় এসে বের করতে পারবো। কীভাবে? এই যে কষ্টের টাকাটা পাইবা, কষ্টের টাকাটা কী করবা? যত পার্সেন্ট আছে অত দিয়ে গুণ করো, হুম আর লাস্টে কী করবা? 100 থেকে অত বাদ দিয়ে যা হয় সেটা ভাগ করো, প্রফিটের টাকা পেয়ে যাবো। তাহলে আগে আরেকটা পার্সেন্টেজ বের করার দরকার নেই। হুম হুম যদি এই পার্সেন্টেজটা বের করো, তাহলে এই জায়গায় যে কষ্টটা পাইবা তার উপর এই পার্সেন্টেজটা দিলে সরাসরি প্রফিট পাইবা। হুম বিষয়টা ক্লিয়ার? আরও কিন্তু গ্যাঞ্জাম রয়ে গেছে। এবার আসি মূল গ্যাঞ্জামে। হ্যাঁ, ধরো এটা একটু রাখো, তুমি একটু কষ্ট করতে ভালোই করছেন স্যার। হ্যাঁ ভালোই কঠিন, তুই বুঝতেছো না? একদিনে তো মনে করে যে জটিল অঙ্ক সহ দিয়ে রয়েছে, তাহলে কি সমস্যা? 3-4টা অঙ্ক হয়ে গেছে 1.5 ঘন্টার মধ্যে যদি হয়ে যায়, নাকি? এই তো পরীক্ষা আসবেই। এস্টিমেটেড টেন্ডার কস্ট 2012 সালে, ম্যাটেরিয়াল এই দুটো দেওয়া ছিল, ভালো কথা, প্রাইম কস্ট পেয়ে গেলাম। এবার আমার লাগবে কি? ফ্যাক্টরি ওভারহেড। টাকা কই? টাকা তো নাই। ওই একটা পার্সেন্টই বের করে আসছো, কত পার্সেন্ট? 60%। এটা আগের মতন থাকবেই। না এবার মণিপদ্মা সেতু করতে গেলে দাম কিন্তু আগের মতন, লেবারের টাকা বেশি দিতে হবে। কত পার্সেন্ট বলছিল বেড়ে গেছে? 12%। 20%। ও 20%। তাহলে 60-এর 20% কত? 12%। 12 আর 60 কত? 72%। এবার কি করতে হবে? এই যে 72%, বুঝছো তো? স্যার বুঝলাম না। আগে তো যদি গ্যাঞ্জামটা না বলতো, ইনক্রিজ ডিক্রিজ এই শব্দগুলো না বলতো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সরাসরি 60% মেরে দিতাম। হুম হুম এই একটা অঙ্ক করা মানে কিন্তু দুইটা অঙ্ক হইতেছে। হুম হুম যদি তোমার ডিক্রিজ ইনক্রিজ, অনেক অঙ্কে দেখবে ডিক্রিজ ইনক্রিজ কোনো কিছু বলে না, একটু পরেই দেখাবো, প্রয়োজন সমস্যা নাই। তখন কি করবা? আগের অঙ্কের ফ্যাক্টরি ওভারহেডের উপর সরাসরি পার্সেন্টেজ হুম কত পার্সেন্ট? 20% না, 60%। ও 60%। এবার বলছো তো 60%, 20% বৃদ্ধি পাইছি। ও তাহলে এবার কত পার্সেন্ট? 60-এর 20% কত হয়? 12%। 12%। 60-এ 12% করলে, 60-এ 20% করলে 12 হয় না? আর এই পার্সেন্টগুলো শর্টকাটে পারো না? 6 দুগুণে 12, 12% বলে দিবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ শূন্যগুলো বাদ দাও, দরকার নেই। বুঝছি স্যার। তাহলে আগের তো 60, এবার 12% বৃদ্ধি, টোটাল পার্সেন্টেজ কত? 72%। 72%। তো এই যে ওভারহেডটা আছে লেবার, ওই লেবারের উপর এখন 72%। পার্সেন্টেজ আনছে কোন অঙ্ক থেকে? আগের অঙ্ক থেকে। আর কোন টাকার উপর মারতেছি? বর্তমান যে আমার ডিরেক্ট লেবার দেওয়া আছে, এই ডিরেক্ট লেবারের উপর 72% মারছি। কয় টাকা আসলো? 720 টাকা। 720। কি পেয়ে গেলাম? ওয়ার্কস কস্ট পেয়ে গেছি। হ্যাঁ ওয়ার্কস কস্ট পেয়ে গেছি। Works এবার কি লাগবে? আরও 3টা ওভারহেড আছে। কি কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড, ডিস্ট্রিবিউশন ওভারহেড। কয়টা ওভারহেড? 3টা তিনটা। ওভারহেড। এবার একের পরে ওই যে কি লিখবে? অপারেটিং এক্সপেন্সেস বা কমার্শিয়াল এক্সপেন্সেস। আগেরটা যে ফরম্যাটে করবা, এটাও কিন্তু সেম ফরম্যাটেই করতে হবে। হুম হুম তাহলে আমি 3টা ওভারহেড লিখবো। এবার কোন টাকার উপর দিব? এই 3টা পার্সেন্টই বের করছি না আগে? 13.58%, 8.48%, আর এই কত ছিল? 20.36%। এখন এই পার্সেন্টগুলো কার উপর মারতে হবে? ওই অ্যাডমিনিস্ট্রেটিভ। না। না না, যেটা এটি চাই বের করছি কিসের সাপেক্ষে?
ওয়ার্স কস্টের উপর হ্যাঁ। কোন অঙ্কে আগের অঙ্কে আগের কিন্তু এই অঙ্কের ওয়ার্স কস্ট কি আমি পাইছি কে কইছি এই যে বাইর করবো আবার বের করে ফেলছি তো অলরেডি ওয়ার্ক কস্ট বের ফ্যাক্টরি ওভারে যোগ করলে তো ওয়ার্স কস্ট পেয়ে গেছি পার্সেন্টেজ দিব কোন অঙ্কে আগের অঙ্কে আগের অঙ্কে। মারবো কার উপরে এই অঙ্কের ওয়ার্স কস্টের উপর বুঝছো বিষয়টা যদি ওই নিচে দেয় গ্যাঞ্জামগুলো না দিত তাহলে কি হতো সরাসরি পার্সেন্টেজ এই টাকার উপর 3টা পার্সেন্টেজ দিলে 3টা টাকা পেয়ে যেতাম এবার কি করতে হবে এই যে একটা ডিক্রিজ আর একটা ইনক্রিজ সেটার কাজ করতে হবে কি হয়েছিল ডিস্ট্রিবিউশন কি হয়ে গেছিল 10% বেড়ে গেছে ডিস্ট্রিবিউশন 10% বেড়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ 12.5% বেড়ে গেছে কয়টা ছিল হইল না ও সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটা একসাথে 12.5% বেড়ে গেছে আর ডিস্ট্রিবিউশন 10% কমে গেছে তা আমি প্রথমে কোনটাতে আসি অ্যাডমিনিস্ট্রেটিভে আসি অ্যাডমিনিস্ট্রেটিভ 12.5% বাড়ছে তো অ্যাডমিনিস্ট্রেটিভে আগে কত ছিল 20 কত 36% এই 20.36 কি করবা পার্সেন্টেজ করার জন্য কি করবা এই 20.36 আগে ক্যালকুলেটর লিখো 20.36 ইনটু কত পার্সেন্ট বলছে ওই যে 12.5 .125 দিয়ে গুণ করো যা হইছে তার সাথে আগের কত ছিল 20.36 এই পার্সেন্টেজ চলে আসছে স্যার পার্সেন্টেজটা বুঝছো তুমি আগে এটা বের করা তো বুঝছো এটা তো আমি আগে বের করি 20.36 বের করা তো বুঝছো এবার বলছে আগের মতো নাই আগেরটা বলছিলাম 60 এর 20% সিম্পল 12% পেয়ে গেছি এবার তো কি হয়ে গেছে 12.5% বেড়ে গেছে আর 12.5% বের করবো কি করে এই যে লিখবা কি 20.36 ক্যালকুলেটর 20.36 লিখবা ইনটু দশমিক 12.5 কেমনে লিখবা 0.125 আর যদি না স্যার আমরা আগে যেমনি শিখছি এমনি দাও সমস্যা নাই পার্সেন্টেজ যেমনি দেওয়া লাগে 20.36 এ 12% 12.5% করো আসবো 2.545 545 প্লাস আগের কত 20.36 যোগ করো এখন সেটা তো কতটুক বাড়ছে গত বছর দাম ছিল 100 টাকা এই বছর 10% বেশি তো তুমি কি 10 টাকা বলবা না কত বলবা 110 কেন কেন 110 বলবা কেন যোগ করলাম কে তুমি না এই মাত্র বলে স্যার এটা না একবার ধরলেন আরে ধরে তো আমি 10% না বের করছি 10 টাকা মাত্র বের করছি তো আমি বলি এখন দাম কত তুমি কি 10 টাকা বলবো না 110 টাকা 110 তো আগেরটা লাগে না লাগে না লাগে তো 10% বের করার সময় কি আগেরটা লাগছিল না কে কইছে লাগে না লাগছে 100 এর উপর 10% করে না 10 টাকা পেয়েছি আর এই রাউন্ড ফিগার দেখে বুঝছো তাহলে 300 টাকা বলো 300 টাকা 10% কত কত স্যার 30 টাকা 30 টাকা তো 30 টাকা বের করার সময় কি 300 লাগছে হ্যাঁ লাগছে তো তো এখন দাম কত এখন 330 এখন কি 300 নিছো আমি নিলাম না স্যার তাহলে আমি এটা নিব না কেন সেটা বলতেছি ও হ্যাঁ তুমি বলো স্যার আগে যে নিলেন আগে তো তুমি 300 নিলা আর 300 নিয়ে তো কি পাইছি বৃদ্ধির টাকাটা পাইছি শুধু কতটুক বাড়ছে এই 20.36 এর উপর 12.5% করলে কতটুক টাকা ইনক্রিজ হচ্ছে ভ্যালুটা কতটুক ইনক্রিজ ওটুক শুধু পাই যদি বলে এখন কত তা আগেটা আবার যোগ করতে হবে না বৃদ্ধির সাথে তো আগেটা যোগ করতে হবে এই জন্য আমাদের কি করতে হবে ওই 20.36 এর সাথে বৃদ্ধিটা যোগ করলে বর্তমান রেটটা পাবো বিষয়টা ক্লিয়ার মাথায় কি ঢুকছে না লোড হইতাছি লোড হইলে এখন কয় মিনিট গেছে কেন আছে হ্যাঁ এক ঘন্টা কত 13 মিনিট পরে দেখবা আবার আইসা ওখান থেকে ঘুরে দেখবো তোমার ভিডিওর কথা বলছে ভিডিও এই জায়গায় এসে আবার দেখবো বুঝো না তোমার কোনো জায়গায় ঘুরে আসতে পারবে না আচ্ছা শোনো তারপরে কি কাহিনী ছিল বৃদ্ধি 12.5% বৃদ্ধি আবার আরেকটাতে সেই বৃদ্ধি কোনটাতে সেটা একসাথে কিন্তু সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ তো গেছে সেলিং আবার আসে সেলিং কয় পার্সেন্ট 13.58% তো সেটা সেম কাজ কত 13.58 ইন্টু কত 12.5 যোগ করবো কত 13.58 ওই টাকার উপর এই পার্সেন্টেজ দিবা টাকা চলে যাবে এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন এটা কি হয়ে গেল 10% কমে গেছে 10% কমে গেছে তো সেটা বের করবা কি করে এটার সাথে 8.48 হ্যাঁ দশমিক কত 8.4 এর 1 1 শূন্য দিলেও পারো না দিলেও পারো হ্যাঁ কত হলে যা হইছে হ্যাঁ আগের ডেফার লিখো এটা কি প্লাস হবে না মাইনাস হবে মাইনাস হবে এটা মাইনাস এখন আরেকটা জিনিস মনে রাখবা এটা লেখা আর আনসার চাপ দেওয়া একই জিনিস যদি বলে যে আমি এটা লিখবো যে 0.848 এটা লেখা অথবা যদি আনসারে চাপ দাও কারণ এটা কিন্তু 22 আছে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ কত আসছে এত পার্সেন্ট মারতে এটা কিন্তু মাইনাস হয়েছে সেম টাকার উপর 3টা পার্সেন্টেজ অলরেডি পাইছি 3টা পার্সেন্টেজ ক্যালকুলেশন করা কিন্তু একটু কাজ আছে এই জায়গায়
আর যদি এই ডিক্রিজ ইনক্রিজ না বলতো সরাসরি পার্সেন্টেজগুলো ইউজ করতে পারতাম। এ একটা অঙ্ক করা মানে কিন্তু দুইটা অঙ্ক, দুনিয়ার প্যারার একটা অঙ্ক হয়ে যাবে। সেটা যদি এরকম যদি দেয় একে শেষ। প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস না করলে তো পার্সেন্টেজ বের করাতে অনেকে আটকে দেবে, কলম আর চলবে না, আর তো চলবে না, বলে আর চলবে না, চলবো না। তাহলে কি হয়ে গেলো, 3টা আমি পার্সেন্টেজ পেয়ে গেছি, 3টা পার্সেন্টেজ যোগ করলে 3টা টাকা যোগ করলে সবগুলো মনে কার উপরে 3720-এর উপর 3টা পার্সেন্টেজ বের করা কিন্তু বলে দিছি আমি। কেমন লিখতে হবে আমি একটা লাইন লিখে দেখাই দেবো। টোটাল কস্ট পেয়ে গেলাম। এবার আসি টোটাল কস্ট কত, 5000। ওরা কিন্তু টান্ডা দেয় নাই, বুঝছো, টান না দিয়েই টাকা বসাই দিছি। কত টোটাল কস্টটা কত, 5424 টাকা। বলছিলাম কি, একটা আছে পার্সেন্টেজ, তুমি আগে করে আসো, এমনি তো ওয়ার্কিং করতে করতে টাইম শেষ, আরও ওয়ার্কিং করবা না, এই জায়গায় ডাইরেক্ট বসাই দিতে পারো। ডাইরেক্ট বসালে ডাইরেক্ট পারবা না, আবার কী করতে হবে, এই যে আগে সেলের উপর যে লাভটা করছে এটা দ্বারা কী করবা, গুণ করো, সিম্পল। 18 কত, 26 গুণ করলাম। গুণ করার পরে কী ছিল, ভাগ করতে হবে। এটা কিসের টাকা, কষ্টের টাকা। কষ্টের লাভ বেশি না কম, বেশি। বেশি হলে কি করতে হয়, দুইটা ভাগ করতে হয়, মানে ভাগটা কম করলেই তো হয়। কম কেমনে হয়, মাইনাস করলে। তো মাইনাস 100 থেকে কি হবে, এটা মাইনাস করবো। 100 থেকে 18 গেলে তো আমরা ভাগটা সহজই পারি। 100 থেকে 18 গেলে কত হবে, 82। আবার কি আছে, 26। তাহলে কত হবে, 81 কত, 100 থেকে 26 গেলে কত হয়, 74, তাই না? তাহলে ভাগ দিব কত, 81.74। কত আসলো, 1200 কত টাকা, 12 টাকা। দেখো তো আসছে কিনা, 1212। তুমি যে আগে পার্সেন্টেজ করো, তাহলে আরেকটা ক্যালকুলেট, এই জায়গায় একটু মনে হয় তো করে দিতে পারো, নিজে একটু শো করে দিবা, নিচে লিখবা কত, 100 মাইনাস ওটা লিখলেও পারো, সরাসরি 81.74 লিখে দিলে হবে, উপরে 18.26 লিখলে হবে, সেম কাজ। তাহলে একটা ওয়ার্কিং তোমার একটু কমলো আর কি। টেন্ডার প্রাইসটা পেয়ে গেলাম, ঝামেলা শেষ। মাথায় কি ঢুকছে? আরো তো একটু টাফ আছে, সব টাফ তো একদিনে যাওয়া যাবে না, আরো কিছু গেঞ্জাম আছে। তো এইটা টেন্ডারের মধ্যে সবচেয়ে গেঞ্জাম অঙ্ক এটা। স্যার এটার মতো ম্যাথ আছে না ভিতরে আরো, এটার মতো মানে এই টাইপের হয়তো থাকতেও পারে, নাও থাকতে, সরাসরি টেন্ডার, মানে এত প্যারাগুলো নাই, এই যে বৃদ্ধি, ডিক্রিজ, ইনক্রিজ। এবার আরেকটা জিনিস লিখে দিই, তোমরা পরীক্ষার মধ্যে ইনক্রিজ ডিক্রিজটা লিখবা কেমনি, ওরা লিখছে তো এইভাবে। হ্যাঁ, ও এটা লেখা তো আসি, লেখা লাগবে, আমি একটু লিখে দেখা দিই। ধরো প্রথমটা, হ্যাঁ, কী লিখবা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাড করবো তো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, টাকা তো লাগবে, টাকা লিখবে কী করে, লেখার আগে এই জায়গায় একটু ওয়ার্কিং দেবো। কত পার্সেন্ট, 20.36% প্লাস কত, 12.5% অফ 20 কত, বুঝতে বিষয়টা? হ্যাঁ, ইনক্রিজ হওয়ার কারণে এই কাজটা লিখতে হবে। এইটার 12.5%, দুইটা পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ থাকবেই, আরেকটা কাজ করে ফেলবো। ফাইনালি ফলাফলটা কত আসছিল, এটা ওই যে কাজ কত করবা ক্যালকুলেটর দিয়ে, পরে একটু লেখাটা একটু শো করতে হবে, নাহলে তো আবার বাইরে আরও কাজ করে আসতে হবে। কত, 20.36 ইন্টু কত, 12.5। আর এই 12.5 লিখতে গিয়ে কী করছি, 20.36 ইন্টু 125 দশমিক, হ্যাঁ, প্লাস 20 কত, 36, কত আসলো, 22.905 এত পার্সেন্ট অফ কোন টাকাটা, 3720 টাকা। পেজটা তো একটু বড় থাকবে, বুঝলেন, টাকা চলে আসবে। 3720 টাকা দশমিক 22.905, 800 কত, 52 টাকা। দেখবে 852 টাকা চলে আসছে, দেখছো? বিষয়টা ক্লিয়ার। পার্সেন্টেজ একটু লেখা করতে পারো, এক কলমে দিয়ে দিলেও পারো। এটা হাতে কলমে একটু প্র্যাকটিস করতেই হবে, একবার দেখতে হতে পারবাই না, পড়ার কোনো বিকল্প নাই। অনেক বেশি পড়াশোনা নিয়মিত চালাই যেতে হবে, তখনই পারবা। হ্যাঁ, তাহলে আরেকটা কাজ হইল, আজকের মতন তাহলে রাখি, মনে হয় বাসায় কষ্ট হয়েছে, হ্যাঁ, অতটুকু আগে বুঝো। আরও তো প্যারা কিছু আছে, তো 3টা ক্লাস না করলে একটা অধ্যায় শেষ করা সম্ভব না, পারবো না, মানে র্যাপিডলি করলে। আর এমনি সরাসরি করলে ধরো তো এটি যদি আমরা লিখতে যাই 4-5টা অঙ্ক এতক্ষণ করা সম্ভব, আর তো পারবো না। তাহলে আজকের মতন এটাই রাখি। ওই তুমি পিক তুইলা মেসেঞ্জারে নিয়ে যাবো সব কিছু। তাহলে এই অঙ্কটা একটু করে রাখো, লাস্টে একটু পিকটা আয়না ভালো করে, কী অবস্থা। হ্যাঁ, আসছি তাহলে আজকের মতো ট্যাক্স পড়ালে এটা শেষ করি, এটা এই ভিডিও রাখি আজকের মতন। তাহলে রাখলাম, কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত, যদি ভালো রেজাল্ট করতে চান।